আচ্ছা, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করছি তাহলে। আহ, আচ্ছা, আমরা আগের দিন ওই ভেক্টর, যেটা ওই ইউজ অফ অ্যাপ্লিকেশন অফ ভাইরোলজি পড়ছিলাম, যেখানে আমাদের তিনটে টপিক রয়েছে। একটা ফাজ ডিসপ্লে, একটা জিন থেরাপি, আর একটা আমরা ভাইরাসকে কি করে ভেক্টর হিসেবে ইউজ করতে পারি, সেই টপিকটা পড়ছিলাম। স্যার, তো একদম আগের দিন লাস্টের যে পোর্শনটা ছিল, মানে লাস্ট দিন যে লাস্ট 2-3টে পেজ পড়েছেন, ওটা একটু আজকে একটু রিপিট করুন। মানে আগের দিন ওই আমাদের একসঙ্গে দুটো ক্লাসের জন্য লাস্টে কি বলেছেন কিচ্ছু বুঝতে পারিনি। হ্যাঁ, 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 আমি বলেছিলাম আমি রিপিট করব। আমি রিপিট করব, ওখান থেকে আরেকবার বলে দেবো আমি। তো যাই হোক, শেয়ার স্ক্রিন করি আগে। আজ তাড়াহুড়োর কিছু নেই। তোদের তো এখন ক্লাস নেই, তো কোনো একদম কোনো অন্য কোনো ক্লাস নেই এখন, আশা করছি। আচ্ছা, থার্ড সেমিস্টার টিউশন। আচ্ছা, আমরা এই নোটটা পড়েছিলাম, আমি একবার দেখে নিই সবগুলো। 1 মিনিট দাঁড়া, দাঁড়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার ছোট্ট করে জয়েন করতে সবাই, দাঁড়া। আচ্ছা, নেক্সট শুরু করি তাহলে। আশা করছি এখনো জয়েন বাকি আছে বেশ দু একজনের। ঠিক আছে, শুরু করে দিই, কারণ সময় লাগবে খানিকটা। ধীরে ধীরে বলছি, আস্তে আস্তে বলছি। আরেকবার সবার জন্য রিক্যাপচুলেট করে দিচ্ছি। আমি জানি আগের ক্লাসটায় একটু ফাম্বলিং হয়েছে। তো ভেক্টর কাকে বলে? আমরা জানি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মেটেরিয়াল। এক্সট্রা ক্রোমোজোমাল, ক্রোমোজোম ছাড়াও এক্সট্রা ক্রোমোজোমাল কোনো ডিএনএ মেটেরিয়াল, যেমন ফর এক্সাম্পল প্লাজমিড। আমরা আগের সেমিস্টারে প্লাজমিড কাকে বলে দেখেছি বা পড়েছি। কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ মলিকিউল এটি, যে কিনা সেলফ রেপ্লিকেট করতে পারে। মানে তার রেপ্লিকেশনের জন্য অন্য কারো সাহায্য নিতে হয় না। ওকে, মানে ক্যাপেবল অফ রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি। তো সেই প্লাজমিডকেই আমরা ভেহিকল বা ভেক্টর হিসেবে ইউজ করছি, যার দ্বারা প্লাজমিডের মধ্যে কিছু জিনকে যদি আমার কিছু পছন্দের জিন দ্বারা রিপ্লেস করতে পারি, এবং সেই প্লাজমিডটাকে আমি যদি অন্য কোনো অর্গানিজমের মধ্যে ট্রান্সফার করতে পারি উইথ মাই ডিজায়ার্ড জিন, আমার আমার পছন্দের মতো জিনটা ঢুকিয়ে দেওয়ার পর, তাহলে সেই প্লাজমিড কন্টেনিং আমার পছন্দের জিন সেই হোস্ট সেলে গিয়ে, বা যেখানে আমি পাঠাতে চাইছি রেসিপিয়েন্ট অর্গানিজমে গিয়ে সংখ্যায় অনেকগুলো, মানে রেপ্লিকেট করবে, প্রতিলিপি গঠন করবে, এবং তার অনেকগুলো কপি তৈরি করবে। যেহেতু সে ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেট করতে পারে, তার ফলে কি হবে? আমার পছন্দের জিনের অনেকগুলো কপি তৈরি হবে, এবং সেখান থেকে পছন্দের প্রোটিন হোস্ট পাবে, এবং হোস্টের কোনো হোস্টের একটা ইম্পর্টেন্ট চারিত্রিক বৈশিষ্ট্যের একটা আমূল পরিবর্তন আসবে। রাইট, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হোস্ট সেলস গেটিং চেঞ্জড। এবং সেটা কোনো ভালো কাজের জন্য হতে পারে, অবভিয়াসলি ভালো কাজের জন্যই হবে, না হলে আমরা হঠাৎ করে একটা জিনকে সরিয়ে আমার পছন্দ মতো জিন ঢোকাবো কেন? তো এটা হচ্ছে ভেক্টরের ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ভেক্টর? আমাদের টপিক যেটা বলছে সেটা হচ্ছে ভাইরাসকে আমরা ভেক্টর হিসেবে ইউজ করব, নট আ প্লাজমিড। সবসময় যে প্লাজমিডকেই আমরা ভেক্টর হিসেবে ইউজ করি এমনটা নয়। প্লাজমিড ছাড়াও মানে ভেক্টরের রোলটা কি সেটা আমরা বললাম এখানে, যে আ ভেহিকল, ভেক্টর হচ্ছে সেই বাহক, সেই বহনকারী, that is used to transfer the genetic material such as DNA sequences from the donor organism। অর্থাৎ কোনো একটা অর্গানিজমের কোনো একটা জিন বা ডিএনএ সিকোয়েন্স আমার খুব ভালো লেগেছে, তো সেই অর্গানিজম থেকে সেই ডিএনএ সিকোয়েন্সটাকে কাট করে নিয়ে আমি যদি ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিই এবং সেই ভেক্টরটাকে টার্গেট করি,
যে যাও তুমি আমার পছন্দের মতো রেসিপিয়েন্ট অর্গানিজমে যাও এবং সেখানে গিয়ে সেই ডিএনএ সিকোয়েন্সের প্রভাব বিস্তার করো, তাহলে সে গিয়ে সেখানে আমার কথা মতো এক পার্টিকুলার টেকনিকের দ্বারা সেই রেসিপিয়েন্ট অর্গানিজমে গিয়ে তার সেই এফেক্টটা শো করবে। এই হচ্ছে ভেক্টরের কাজ। ভাইরাল ভেক্টর বলতে আমরা কি বুঝি? ইট ইজ আ ভাইরাস। এবার আমাদের মাথার মধ্যে একটা ধারণা আছে ভাইরাস মানেই সে হলো একটা প্যাথোজেনিক অর্গানিজম, ডিজিজ কজিং অর্গানিজম। হ্যাঁ, অবভিয়াসলি তাই। ইনফেক্টিং পার্টিকেলস, একটা কমপ্লিট ভাইরাস পার্টিকেলকে আমরা ভিরিয়ন বলে ডাকি। ভাইরাস ইজ নাথিং বাট আ নিউক্লিয় ক্যাপসিড। আমরা জানি তার জেনেটিক মেটেরিয়াল থাকে ডিএনএ আর আরএনএ, বাইরে একটা প্রোটিনের কোট থাকে যাকে বলি ক্যাপসিড, তার বাইরে আবার এক্সট্রা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ থাকে, দ্যাট ইজ মেড আপ অফ গ্লাইকোপ্রোটিন, উই নো। তাহলে একটা ভাইরাসকে আমি যখন ভেক্টর হিসেবে ইউজ করছি তখন আমরা কি করছি? বলছে ভাইরাসকে মডিফাই করতে হবে, ভাইরাসের রূপটাকে পরিবর্তন করতে হবে ল্যাবরেটরি এনভায়রনমেন্টে, ফর পারপাস অফ ইন্ট্রোডিউসিং জেনেটিক মেটেরিয়াল ইনটু আ সেল। যাতে তার মধ্যে তাকে এই যে মডিফাই করে দিলাম, তাকে এই যে চেঞ্জ করে দিলাম, মানে তার সামগ্রিক বহির্জগৎকে, মানে আউটার সাইড, আউটার মরফোলজিকে অ্যাজ ইট ইজ রেখে তার ইনার কম্পোনেন্টের কিছু জিনকে আমাকে রিপ্লেস করতে হবে যাতে সে আর ডিজিজ কজ করতে না পারে, কিন্তু আমার পছন্দের মতো জিনটাকে সে ক্যারি করতে পারে। তবেই ভাইরাসের ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে। তো সেটাই বলছি, টু ফর্ম আ ভাইরাল ভেক্টর রিমুভ দ্য জিনস ইন দ্য ভাইরাস দ্যাট কজ ডিজিজ, যেটা বললাম। তারপর দেন রিপ্লেস দোজ জিনস উইথ জিনস এনকোডিং দ্য ডিজায়ার্ড এফেক্ট। হতে পারে আমি ইনসুলিন প্রোডাকশন করতে চাইছি কোনো একটা হোস্ট সেলের মধ্যে, তাহলে সেই ইনসুলিন প্রোডাকশন জিনগুলো আমি ভাইরাসের মাধ্যমে পাঠালাম হোস্ট সেলের মধ্যে, ইন কেস অফ দ্য ডায়াবেটিস। ওকে, so this procedure must be done in such a way that the genes which allow the virus to insert its genome into the host genome are left intact. ভাইরাসের মধ্যে অনেক জিন থাকে। There are some genes, বেশ কিছু জিন রয়েছে যারা রেসপন্সিবল ফর ইনফেক্টিং ইনটু দ্য হোস্ট সেল। ইনফেক্টিং মানে ইনফেকশন করা মানেই কিন্তু ডিজিজ কজ করা নয়। ইনফেক্টিং কজ করা মানে বেশ কিছু এনজাইম রয়েছে, যেমন লাইসোজাইম বা ইন্টিগ্রেস বলে, পরে দেখবো আমরা। তো সেই ইন্টিগ্রেস এনজাইম, এই জিনগুলো যেন ক্ষতি না হয়, এই জিনগুলো যেন মডিফাই করা চলবে না, তাহলে ভাইরাস তো হোস্টেলের মধ্যে ঢুকতেই পারবে না। আমাকে শুধুমাত্র ডিলিট করতে হবে ডিজিজ প্রডিউসিং জিনগুলোকে, কিন্তু তার যাওয়া আসার পথে যে জিনগুলো রেসপন্সিবল একটা হোস্ট সেলেও যেভাবে ঢোকে এবং আক্রমণ করার জিনগুলোকে আমাকে রিমুভ করতে হবে, আক্রমণ যাতে না করতে পারে। কিন্তু ও যেতে পারে, ও যাবে, বসবে, সেই ব্যাপারগুলোর যে জিনগুলো কন্ট্রোল করে তাকে কিন্তু রিমুভ করা যাবে না। তবেই আমি ভাইরাসকে ভেক্টর হিসেবে ইউজ করতে পারবো। এখানে জাস্ট ছোট্ট করে একটা বলেছে যে একটা ভাইরাসকে আমি যখন একটা ভেক্টর হিসেবে কনভার্ট করছি তখন আমি কি কি লাগে তার সঙ্গে। প্রথমেই লাগে হচ্ছে একটা প্যাকেজিং কনস্ট্রাক্ট। প্যাকেজিং কনস্ট্রাক্ট বলতে একটা হেল্পার কনস্ট্রাক্ট যেখানে বেশ কিছু ভাইরাল জিন থাকে, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট জিনস derived from the parental virus that encode the structural proteins, যা ভাইরাসের স্ট্রাকচার ফর্ম করতে হেল্প করবে, তাকে বলি প্যাকেজিং কনস্ট্রাক্ট। অর্থাৎ আমরা এমন কিছু জিনের এগ্রিগেশন করব বা এমন কিছু জিনের অ্যাকিমুলেট করব, এমন কিছু জিনকে আমরা একসঙ্গে করব যাকে আমরা প্যাকেজিং কনস্ট্রাক্ট বলছি, যা ভাইরাস অ্যাসেম্বলি করতে হেল্প করবে, যা ভাইরাসকে অ্যাসেম্বল হতে হেল্প করবে, রাইট। এন্ড তার সঙ্গে আর কি জিন লাগবে? এন্ড প্রোটিনস দ্যাট আর রিকোয়ার্ড ফর ভেক্টর জিনোম রেপ্লিকেশন, এবং এর সঙ্গে রেপ্লিকেশনকে ইনিশিয়েট করবে এমন কিছু জিনও তার সঙ্গে যুক্ত থাকে। তাহলে প্যাকেজিং কনস্ট্রাক্টের মধ্যে বারবার বলছি যে বলে হোয়াট ইজ প্যাকেজিং ইনস্ট্রাক্ট, হোয়াট ইজ প্যাকেজিং কনস্ট্রাক্ট। দেখতে পাচ্ছি ছবির মধ্যে, এই যে আমার অ্যারোটা দেখ, দিস ইজ প্যাকেজিং কনস্ট্রাক্ট। খেয়াল কর এই প্যাকেজিং কনস্ট্রাক্টের মধ্যে তাহলে কি কি থাকবে? দু ধরনের জিন থাকবে। একটা হচ্ছে জিন ফর দ্য ভাইরাল অ্যাসেম্বলি, যেটাকে আমরা বলছি দ্য জিন ফর দ্য ভাইরাল অ্যাসেম্বলি। দ্যাট মিনস সেই জিনগুলো যখন এক্সপ্রেসড হবে এমন কিছু প্রোটিন তৈরি করবে যা আলটিমেটলি ভাইরাসের ওভারঅল আউটার স্ট্রাকচার ফর্ম করতে হেল্প করবে। এবং তার সঙ্গে এই প্যাকেজিং কনস্ট্রাক্টে এর সঙ্গে আরো কিছু জিন থাকবে যাদের তৈরি হওয়া প্রোটিন প্রোডাক্ট ভাইরাল ভেক্টর জিনোমটাকে রেপ্লিকেট করতে হেল্প করে থাকবে। ইজ ইন্ট্রোডিউসড ইনটু আ প্যাকেজিং সেল লাইন অ্যালং উইথ আ কনস্ট্রাক্ট দ্যাট কন্টেন্স দ্য ভেক্টর জিনোম। আর তার সঙ্গে তো ভেক্টরের জিনোম থাকবেই, মানে ভাইরাসের তার জিনোম তো থাকবেই। এই যে দেখাচ্ছে ছবিতে, দিস ইজ দ্য ভেক্টর জিনোম। নিচে দেখ, ভেক্টর জিনোম বলতে ভেক্টরের মধ্যে যে জিনোম, মানে ভাইরাসের যে ডিএনএ যাকে আমি রিমুভ করে আমি আমার কনস্ট্রাক্ট করেছি, এন্ড দিস ইজ প্যাকেজিং কনস্ট্রাক্ট। তাহলে ভেক্টর জিনোমটা তার মতো করে
প্রোটিন প্রোডাকশন করছে, এদিকে প্যাকেজিং কনস্ট্রাক্টের মধ্যে যে কি কি জিন বলেছি, একটা এখান থেকে প্রোটিন তৈরি হলো, একটা স্ট্রাকচারাল প্রোটিন আর একটা প্রোটিন দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য ভাইরাল জিনোম রেপ্লিকেশন, করে আলটিমেটলি একটা ভাইরাল ভেক্টর আমি কনস্ট্রাক্ট করলাম একটা সেলের মধ্যে। ক্লিয়ার? কি করে আমি একটা ভাইরাসকে ভেক্টরে কনভার্ট করছি, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি। The helper DNA can be delivered as a plasmid or helper virus, or it can stably integrated into the chromatin of the packaging cell. এটাকে আমরা হেল্পার বলছি। এই প্যাকেজিং কনস্ট্রাক্টটা কি করে ডেলিভার করা হয়, ওই জন্য বলছি হেল্পার ডিএনএ। এই যে যেটা করা হলো, হেল্পার ডিএনএ কে আমি মানে হেল্পার ডিএনএ মানে যার মধ্যে প্যাকেজিং কনস্ট্রাক্ট রয়েছে, সেটাকে আমি কি করে ডেলিভার করি, প্লাজমিডের মাধ্যমে পাঠাই অথবা কোনো একটা হেল্পার ভাইরাসের সাহায্য নিই, যার কাজ হচ্ছে শুধুমাত্র হেল্প করা, আর সে কিছু করতে পারবে না। Or it can be stably integrated into the chromatin of the packaging cell. বুঝছি। বারবার বলছি যে প্যাথোজেনিসিটি ফাংশনস মানে ডিজিজ কজিং এবিলিটি, হ্যাঁ, আর সে যেন ক্যাপসিড ফর্ম করতে না পারে, তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই জন্য বলতে প্যাথোজেনিসিটি ফাংশনস অ্যান্ড দ্য সিকোয়েন্সেস দ্যাট আর রিকোয়ার্ড ফর এনক্যাপসিডেশন আর এলিমিনেটেড ফ্রম দ্য হেল্পার। মানে হেল্পার, এই যে বলছি হেল্পারের মাধ্যমে আমি এই যে পাঠালাম, তো কিন্তু মাথায় রাখতে হবে হেল্পার ভাইরাস যেন মানে স্ট্রাকচারালি স্টেবল হয়, বাট ফাংশনালি সে যেন অকেজো হয়। কারণ তার কাজ হচ্ছে শুধু হেল্প করা, তার কাজ কিন্তু যেখানেও যাচ্ছে সেখানে মানে গন্ডগোল ক্রিয়েট করা নয়, অশান্তি করা নয়। ওই জন্যে মাথায় রাখতে হবে যখন আমি হেল্পার ভাইরাসকে পাঠাচ্ছি অ্যালং উইথ তার স্ট্রাকচারাল প্রোটিন আর ভাইরাল জিনোম রেপ্লিকেশনের জিনকে দিয়ে, তখন মাথায় রাখতে হবে সেই হেল্পার ভাইরাসের প্যাথোজেনিসিটি ফাংশন and the sequences that are required for encapsulation are eliminated from the helper construct so that it cannot be packaged into a viral particle, যাতে ওর ভিতরে গিয়ে প্যাকেজড হতে না পারে একটা ভাইরাল পার্টিকেলের মধ্যে। The vector genome contains, ভেক্টর জিনোমের মধ্যে ছবিতে দেখেছি, দিস ইজ দ্য ভেক্টর জিনোম, যার মধ্যে আমার ডিজায়ার্ড জিন রয়েছে। দ্য ভেক্টর জিনোম কন্টেন্স দ্য ট্রান্সজেনিক এক্সপ্রেশন ক্যাসেট, অর্থাৎ তার মধ্যে যখন ডিজায়ার্ড জিন ইনকর্পোরেট করা হবে, হ্যাঁ, সে যেন সেই জিনটাকে এক্সপ্রেস করাতে পারে, সেই ব্যবস্থাগুলো যেন তার মধ্যে অ্যাজ ইট ইজ থাকে। ওই জন্য বলছি দ্য ভেক্টর জিনোম কন্টেন্স দ্য ট্রান্সজেনিক এক্সপ্রেশন ক্যাসেট অ্যান্ড ইজ ফ্ল্যাঙ্কড, যেন ঘিরে থাকে বাই ইনভার্টেড টার্মিনাল রিপিটস অ্যান্ড সিস অ্যাক্টিং সিকোয়েন্সেস দ্যাট আর রিকোয়ার্ড ফর জিনোম এনক্যাপসিডেশন। মানে ভেক্টরের জিনোমের ভেক্টর এনক্যাপসিডেট হোক, অসুবিধা নেই, কারণ ভেক্টরের মধ্যে তো আমি অলরেডি মডিফাই করে দিয়েছি তাকে। সাম ভেক্টর জিনোমস রিটেন দ্য ভাইরাল জিনস, কিছু ভাইরাল জিন তার মধ্যে থেকে যায় that are relatively inactive as a result of the elimination of viral early genes that are required for their transcription. হ্যাঁ, যেটা একটা কথা বারবার বলতে আর ভাল লাগছে না বলতে, যে ভেক্টর এমন ভাবে কনস্ট্রাক্ট করব যেন সে কিছু তার মানে কিছু কার্যক্ষমতার জন্য হোস্ট সেলে ইনফেক্ট করার জন্য যদি কিছু জিন দরকার হয় সেগুলো লাগবে, কিন্তু নর্মালি সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, প্রয়োজন বিশেষে অ্যাক্টিভ হতে পারে, কিন্তু যেগুলো তার ট্রান্সক্রিপশন বা রেপ্লিকেশনের কাজে লাগবে, ভাইরাসের রেপ্লিকেশনে, সেই জিনগুলো যেন এলিমিনেট করে দেওয়া হয়। Viral structural proteins and proteins that are required for replication of the vector DNA are expressed from the packaging construct যেগুলো পাঠিয়েছিলাম, and the replicated vector genomes are packaged into virus particles. Replicated viral genomes are packaged into virus particles. Okay, তো আলটিমেটলি এইভাবে আমরা কনস্ট্রাকশন করলাম। ইউক্যারিওটিক এক্সপ্রেশন ভেক্টরস এর মধ্যে আলাদা করে বলার কিছু নেই। দিস রিকোয়ার্ড সিকোয়েন্স, দিস ইউক্যারিওটিক এক্সপ্রেশন ভেক্টরস মানে ইউক্যারিওটিক সেলের মধ্যে যখন কোনো ভেক্টর এক্সপ্রেসড করে তখন তার বেশ কিছু এক্সট্রা সিকোয়েন্স লাগে। একটা হচ্ছে পলি এ টেল, একটা মিনিমাল আনট্রান্সলেটেড রিজিয়ন লেন্থ ইউটিআর, একটা কোজাক সিকোয়েন্সেস। Viruses are highly evolved natural vectors for the transfer of foreign genetic information into the cells. But to improve safety, they need to be replication defective. Viruses replication machinery যেন ব্লক করে দেওয়া হয়। So the viruses can be used as vehicles to carry the good genes into the human cell. Okay. আচ্ছা, এই জায়গাগুলো আমি আগের দিন অলরেডি বলেছি, আমি মনে হয় এগুলো নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস। একটা ভাইরাসকে ভেক্টর হিসেবে ইউজ করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমাদের মাথায় রাখতে হয়। একটা হলো সেফটি, লো টক্সিসিটি, স্টেবিলিটি, সেল স্পেসিফিসিটি, আইডেন্টিফিকেশন। এগুলো আমি আগের দিন বলেছি, এগুলো আমি আজকে আর এক্সপ্লেন করলাম না, দেরি হয়ে যাবে তাহলে। আশা করছি এগুলো বোঝা গেছে। কি ধরনের ভাইরাল ভেক্টরস আমরা ইউজ করে থাকি, এগুলো পরীক্ষা আসতে পারে না আসবে। ডিএনএ ভাইরাল ভেক্টরস আর আরএনএ ভাইরাস ভেক্টরস এর এক্সাম্পলস এখানে দেওয়া রয়েছে। এই পাঁচটা ভেক্টর পড়তে পারলেই অনেক। অ্যাডিনো ভাইরাস একটা অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস,
একটা হার্পিস ভাইরাস, আর আরএনএ এর মধ্যে রেট্রো আর লেন্টি ভাইরাস। আচ্ছা, ভাইরাসের স্ট্রাকচার সম্বন্ধে আমাদের নিশ্চয়ই আইডিয়া রয়েছে। ছবিতেও এখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে এনভেলপ, ক্যাপসিড বাইরের এই লেয়ারটা, এই ক্যাপসিডের এনভেলপের গায়ে গ্লাইকোপ্রোটিন থাকে। হুম, এই হচ্ছে রেট্রোভাইরাল, এই হচ্ছে সরি, এই হচ্ছে রেট্রোভাইরাল ভেক্টরস এর গল্প। ছোট্ট করে, খুব ডিটেলস এখানে পড়ার দরকার নেই। যে রেট্রোভাইরাল ভেক্টরস আর কমনলি ইউজড and known to integrate into the genome of the infected cell in a stable and permanent fashion। মানে ও যাকে ইনফেক্ট করে তাকে ও পার্মানেন্টলি এবং স্টেবলি ইনফেক্ট করে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এনজাইম থাকে, আমরা সবাই জানি, রেট্রোভাইরাস নামটাই সেই জন্য হয়েছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যার দ্বারা সে তার জেনেটিক মেটেরিয়াল আরএনএ কে রিভার্স ট্রান্সক্রিপশনের দ্বারা আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করিয়ে তারপর সে তাকে রেপ্লিকেট করে। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইন দ্য ভাইরাস অ্যালাউস দ্য ইন্টিগ্রেশন ইনটু দ্য হোস্ট জিনোম, যা আলটিমেটলি ভাইরাসটাকে হোস্টের মধ্যে ইন্টিগ্রেট করতে হেল্প করে। দু রকমের রেট্রোভাইরাল ভেক্টরস হয়, একটা রেপ্লিকেশন কম্পিটেন্ট আর একটা রেপ্লিকেশন ডিফেক্টিভ। জেনারেলি আমরা রেপ্লিকেশন ডিফেক্টিভ ভেক্টরসকেই আমাদের কাজের জন্য ইউজ করে থাকি, কারণ they allow for several rounds of replication due to their কোডিং রিজিয়ন্স। তাদের মধ্যে কোডিং রিজিয়ন্স থাকবে, তারা রেপ্লিকেট করবে, অনেকগুলো সংখ্যায় বাড়িয়ে দেবে, কিন্তু যেহেতু রেপ্লিকেশন ডিফেক্টিভ তাই তার তৈরি হওয়া প্রোটিনগুলো দিয়ে ভাইরাল অ্যাসেম্বলি হতে পারবে না, কিন্তু সেই প্রোটিনগুলো হয়তো অন্য কাজে লেগে যেতে পারে, আমার পছন্দের মতো প্রোটিন ঢোকানো ছিল, ওই জন্য রেপ্লিকেশন ডিফেক্টিভ ভেক্টরস আমরা ইউজ করে থাকি। নেক্সট, লেন্টিভাইরাল ভেক্টরস। লেন্টিভাইরাস আর আ টাইপ অফ রেট্রোভাইরাস, এটাও কিন্তু এক ধরনের রেট্রোভাইরাস, কিন্তু ডিফারেন্সটা কোথায়? রেট্রোভাইরাস যেখানে যে কোনো ডিভাইডিং সেলে সে মানে ইনসার্ট হতে পারে বা ইন্টিগ্রেট করতে পারে, সেখানে লেন্টিভাইরাল ভেক্টর শুধুমাত্র ইন্টিগ্রেট করতে পারে ইনটু নন ডিভাইডিং সেলে। মনে থাকবে, যে সমস্ত সেল ডিভাইড করে না সেখানেই লেন্টিভাইরাস আক্রমণ করে। and do not require mitotic cell division in order to function. Instead, the genome enters the cell DNA via reverse transcription and is incorporated in a random position of the cell genome. আবার বলছি, instead the genome enters the cell DNA via reverse transcription, মানে রিভার্স ট্রান্সক্রিপশনের দ্বারা সে ঢোকে না, সে যেখানে সেখানে র্যান্ডম পজিশনে একটা হোস্ট সেলের জিনোমে গিয়ে সে নিজেকে অবস্থান করে। অ্যাডিনোভাইরাল ভেক্টরস, কি বলছে? অ্যাডিনোভাইরাল ভেক্টরস হ্যাভ আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাকশন and are able to deliver nucleic acid to both dividing and non-dividing cells। এটা কিন্তু ডিএনএ ভেক্টরস এর মধ্যে আমরা চলে গেলাম এবার। তাহলে আবার বলছি, অ্যাডিনোভাইরাল ভেক্টরের ওয়াইড রেঞ্জ অফ অ্যাকশনস রয়েছে এবং তারা ডিভাইডিং আর নন ডিভাইডিং দু রকম সেলই আক্রমণ করতে পারে। Adenovirus are often responsible for respiratory, gastrointestinal, and eye infection that affect humans. As a result, research is currently being conducted to investigate the use of adenoviral vectors in applications of gene therapy and vaccination. এই হচ্ছে অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস। এরও কাজ হচ্ছে ডিভাইডিং অ্যান্ড নন ডিভাইডিং দু রকম সেলেইও কাজ করতে পারে। ইট ইজ এ স্মল ভাইরাস, শুধুমাত্র হিউম্যানকে অ্যাফেক্ট করে উইথ আ ভেরি মাইল্ড ইমিউন রেসপন্স। As a result, these vectors have beneficial properties for gene therapy that are effective with limited negative effects। মানে সাইড এফেক্টস খুব কম, সেই জন্য ভেক্টর হিসেবে খুব ইউজ করা যায়। However, the utility of this type of vector is significantly limited by its restricted capacity of DNA। কিন্তু সে খুব কম অ্যামাউন্টে ফরেন ডিএনএ বা ফরেন জিনকে ক্যারি করতে পারে, সেজন্য এর ইউজটা অনেকটা লিমিটেড। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এও লার্জ স্কেল অফ কোয়ান্টিটি অফ এক্সোজেনাস ডিএনএ ক্যারি করতে পারে, যেটা ওর অ্যাডভান্টেজ। দ্য প্রাইমারি কনসার্নস উইথ দ্য ইউজ অফ দিস পার্টিকুলার ভেক্টর কি হয়, অনেক সময় সাইটোটক্সিসিটি অ্যান্ড দ্য মেনটেনেন্স অফ ট্রান্সজিন এক্সপ্রেশন, কখনো কখনো সে টক্সিক অ্যাক্টিভিটি শো করে ফেলে, রিভার্ট ব্যাক করে। এইটাই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ভেক্টরটাকে ইউজ করতে বাধা দেয়। আচ্ছা, অ্যাপ্লিকেশনস। ক্যান্সার, আমরা এই ধরনের ভাইরাল ভেক্টরগুলোকে কোন কোন ক্ষেত্রে কাজে লাগাই? ধর কোনো ক্যান্সার পেশেন্ট সেলের মধ্যে টিউমার সাপ্রেসার জিনটা হয়তো নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে আমি টিউমার সাপ্রেসার জিনটা পাঠালাম যাতে ক্যান্সার আর প্রলিফারেট করতে না পারে। হতে পারে একটা ইমিউন সিস্টেমে কোনো একটা পার্টিকুলার পেশেন্ট, সে হয়তো আর হেমাটোপয়েটিক স্টেম সেলটা তার ঠিকঠাক কাজ করছে না, মানে সে বি সেল বা টি সেল তৈরি করতে পারছে না, তখন সেক্ষেত্রে আমরা এই ভাইরাল ভেক্টরের সাহায্যে ট্রান্সডিউস দ্য হেমাটোপয়েটিক স্টেম সেল, তাকে ইন্ডাকশন করার চেষ্টা করি, অথবা হিউম্যান স্টেম সেলকেও ট্রান্সফার করা হয় এই ভাইরাল ভেক্টরের সাহায্যে। রাইট, তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে কোনো থেরাপির কাজে আমরা এই ভাইরাসকে ভেক্টর হিসেবে খুব ব্রডলি ইউজ করতে পারি।
তাই এই প্রসঙ্গেই তথ্য আসে যে মেন অ্যাপ্লিকেশন অফ ভাইরাল ভেক্টরস হচ্ছে ইন জিন থেরাপি অ্যাজ ওয়েল অ্যাজ ইন ভ্যাকসিন প্রোডাকশন। দুটো খুব হট টপিক কিন্তু ভাইরাসকে ভেক্টর হিসেবে ইউজ করার ক্ষেত্রে। জিন থেরাপির ক্ষেত্রে বুঝতেই পারছি কোনো একটা জিনই আলটিমেটলি কথা বলে। জিন হচ্ছে আলটিমেটলি একটা প্লান্টের রুটের মতো। রুট যদি খারাপ হয় তাহলে কখনোই একটা প্লান্ট বড় হতে পারে না। কিন্তু আমি যদি একদম প্রিলিমিনারি স্টেজে রুটের মধ্যে কোনো থাকা ডিফেক্টকে আমি যদি কিওর করে দিতে পারি তাহলে অটোমেটিক্যালি কিন্তু প্লান্টটা বড় হয়ে একদিন ফুল ফল মানে ঝোপঝাড় তৈরি করবে। তো জাস্ট লাইক দ্যাট, যে জিন থেরাপি ইজ আ টেকনিক ফর কারেক্টিং দ্য ডিফেক্টিভ জিনস রেসপন্সিবল ফর ডিজিজ ডেভেলপমেন্ট। অর্থাৎ কোনো জিন যদি তার ডিজিজ কজিং বা ডিফেক্ট হয়, আমি যদি ডিফেক্টটাকে আইডেন্টিফাই করে সেই জিনটাকে একটা ভালো জিন দ্বারা রিপ্লেস করে দিতে পারি, তবেই জিন থেরাপির মজা। এবং দেয়ার আর ফলোইং ডেলিভারি সিস্টেম, আমরা কি করে একটা ভালো জিনকে দিয়ে খারাপ জিনকে রিপ্লেস করতে পারি, তার তিনটে মেথড হয়। একটা ফিজিক্যাল মেথড, একটা নন ভাইরাল ভেক্টরস, আর একটা হচ্ছে ভাইরাল ভেক্টরস। যেটা আমরা বলবো, যেটা আমরা পড়ছিলাম, যে ইউজ অফ ভাইরাল ভেক্টরস ইন জিন থেরাপি। দেখতে পাচ্ছি আমরা এখানে যে ভাইরাস ইজ ইউজুয়ালি ক্রিপলড। হ্যাঁ, ভাইরাসকে এমন ভাবে হিপনোটাইজ করে দেওয়া হয় বা এমন ভাবে মডিফাই করে দেওয়া হয় যাতে সে আর ডিজিজ কজ করতে না পারে। তাহলে ভাইরাস ইজ ইউজুয়ালি crippled to disable its ability to cause the disease, and viral methods have proved to be the most efficient to date. মানে এতগুলো মেথডস এর মধ্যে এই ভাইরাল মেথডস, এই ভাইরাল ভেক্টরস যেটাকে আমি জিন থেরাপির জন্য ইউজ করছি, মানে আমি ভাইরাল ভেক্টরের মাধ্যমে ডিজায়ারেবল জিনটাকে আমি তার মধ্যে পাঠিয়ে টার্গেট সেলের মধ্যে পাঠিয়ে আমি ওই খারাপ জিনটাকে রিপ্লেস করে দিতে পারছি। মানে এটার জন্য ভাইরাসের থেকে আর ভালো কিছু হতে পারে না। দেখাচ্ছে এখানে ছবিটা, দেখ কি করে হচ্ছে। প্রথমে যে সেলটাকে আমি কালেক্ট করতে চাইছি, সেলস আর রিমুভ ফ্রম দ্য পেশেন্ট, মানে ডিফেক্টিভ সেল ইন দ্য ল্যাবরেটরি। তারপর আমরা কি করলাম, ইন দ্য ল্যাবরেটরি আ ভাইরাস ইজ অল্টার্ড, আলাদা করে একটা ভাইরাসকে নিলাম, নিয়ে তাকে অল্টার করলাম, আর তার মধ্যে প্যাকেজিং কনস্ট্রাক্ট, ভেক্টর ভাইরাল জিনোম এটসেট্রা এটসেট্রা সব নিয়ে একটা ভাইরাসকে ভেক্টর হিসেবে রূপান্তর করলাম। যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম যে হাউ ক্যান উই কনভার্ট আ ভাইরাস ইনটু আ ভেক্টর। তো সেই কাজটাই এখানে করলাম, যে ইন দ্য ল্যাবরেটরি আ ভাইরাস ইজ অল্টার্ড, মানে তার মধ্যে আমি ডিজায়ার্ড জিন ঢুকিয়ে দিলাম, সো দ্যাট ইট ক্যানট রিপ্রোডিউস, যাতে আর সরি আমি জিন এখনো ঢোকাইনি, আমি জাস্ট ভাইরাসটাকে মডিফাই করলাম যাতে ও ফার্দার আর রিপ্রোডিউস করতে না পারে। কারণ ভাইরাসের তো মেন ক্ষমতা দাঁড়িয়ে রয়েছে তার রিপ্রোডাকশনের উপর না, সেটা যেন সে না করতে পারে। ভাইরাস সংখ্যায় না বাড়লে সে ডিজিজ কজ করতে পারবে না। তারপর কি করলাম, আর জিন ইজ ইনসার্টেড ইনটু দ্য ভাইরাস, এরপর আমি আমার ডিজায়ারেবল জিন তার মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এবার দ্য অল্টার্ড ভাইরাস ইজ মিক্সড উইথ দ্য সেলস ফ্রম দ্য পেশেন্ট। এবার এই পেশেন্টের থেকে যে সেলটা যার মধ্যে আমি জিনটা ঢোকাতে চাইছি, ঢোকাবো বলে স্থির করেছিলাম, সেলের মধ্যে কোনো ডিফেক্টিভ জিন ছিল, তার মধ্যে আমি সেটাকে ইনজেক্ট করে দিলাম। করার পর সেলটা হয়ে গেল অল্টার্ড। তাহলে আবার বলছি, দেখ প্রথমে ল্যাবরেটরিতে ভাইরাসটাকে অল্টার করলাম, তারপর তার মধ্যে জিন ঢোকালাম, ঢুকিয়ে পেশেন্টের থেকে যে সেলটা রিমুভ করেছিলাম সেই সেলের মধ্যে আমি এই অল্টার্ড ভাইরাসটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে এই অল্টার্ড ভাইরাসটাকে ঢোকানোর ফলে এবার সেলটা হয়ে গেল অল্টার্ড সেল। আশা করছি ক্লিয়ার। তাহলে দ্য অল্টার্ড সেলস আর ইনজেক্টেড ইনটু দ্য পেশেন্ট, সেটা আমি পেশেন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। কি হবে, দ্য জেনেটিক্যালি অল্টার্ড সেলস আস্তে আস্তে এবার সে ডিজায়ার্ড প্রোটিন, বা যেটা সে এতক্ষণ তৈরি করতে পারছিল না, কোনো একটা প্রোটিন বা কোনো একটা হরমোনের ডেফিসিয়েন্সি ছিল যার জন্য তার কোনো ফাংশনাল ডিসেবিলিটি দেখা যাচ্ছিল, এখন সে সেটা কিন্তু খুব মজার সঙ্গে সে করতে পারছে এবং হিউম্যানটা আলটিমেটলি কিওর হয়ে গেল। এইভাবে জিন থেরাপির কাজে কিন্তু ভাইরাসকে ভেক্টর হিসেবে আমরা ইউজ করে থাকি। তাহলে যদি প্রশ্ন আসে, সোজাসুজি প্রশ্ন আসবে, অত ঘাবড়ানোর কিছু নেই। ট্রাই টু রিপ্রেজেন্ট ইন আ স্কিমেটিক্যালি, ট্রাই টু রিপ্রেজেন্ট ইন আ পয়েন্ট ওয়াইজ ম্যানার। ওকে, সে মানুষ টানুষের ছবি আঁকতে হবে না। তাহলে জিন থেরাপির কথা আবার বলছি, দেখ যেমন এখানে দেখাচ্ছে যে ইফ দ্য প্যাথোজেনিসিটি অফ আ স্পেসিফিক ভাইরাস, যদি আমরা যেমন অ্যাডিনো ভাইরাস সেটাকে যদি বার করে নষ্ট করে দিতে পারি, while the efficiency of gene transfer, এবং ভাইরাসের যদি জিন ট্রান্সফার এফিসিয়েন্সি আর এক্সপ্রেশনটাকে যদি আমি বজায় রাখতে পারি, তাহলে দ্য জিন মে বি ওয়েল সুইটেড ফর জিন থেরাপি। বোঝা গেল, শুধুমাত্র প্যাথোজেনিসিটি ডিজিজ কজিং জিনটাকে সরাতে হবে, কিন্তু ভাইরাস ঠিক যে মোডে জিনটাকে নিয়ে যায় বা ট্রান্সফার করায় এবং এক্সপ্রেস করায় সেই জিনগুলোকে নষ্ট করা চলবে না। তাহলে আমার পাঠানো জিনকে ভাইরাস সহজেই এক্সপ্রেস করাবে এবং ট্রান্সফার করাবে। দেখতে পাচ্ছি আমি, এই হচ্ছে ডিএনএ, এই হচ্ছে জিন এনক্যাপসুলেটেড ইন অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, যেটাকে মডিফাই করে আমি জিন থেরাপির কাজে লাগালাম। দেখতে পাচ্ছি জিনটা যাওয়ার পর হোস্ট সেলের মধ্যে এক্সপ্রেস করলো প্রোটিন, এবং এক্সপ্রেস করার পর পার্টিকুলার প্রোটিন সিক্রেট করলো। ঠিক আছে, একইভাবে
এগুলো আমি বললাম না, দ্য ভাইরাল ডাজ নট কন্টেন দ্য ভাইরাল জিনস নিডেড টু মেক মোর ভাইরাস। অবভিয়াসলি না, আমরা রেপ্লিকেশন ডিফেক্টিভ ভাইরাস ইউজ করি ভাইরাল ভেক্টরের সময়, ওই জন্য ভাইরাস সংখ্যায় বাড়তে পারবে না, কিন্তু তার মধ্যে ডিজায়ার্ড জিনিস দেয়। এই হচ্ছে টার্গেট, এই হচ্ছে অল্টার্ড ভাইরাস। লালটা হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট, এই টার্গেট সেলের জিনের মধ্যে পাঠিয়ে দিলাম। ভ্যাকসিনেশনের কাজেও আমরা ভাইরাসকে ইউজ করতে পারি। কিভাবে দেখতে পাচ্ছি আমরা এখানে, প্রথমে একটা জিনোম অফ দ্য হার্মলেস ভাইরাস, হার্মলেস, ওকে, আর তার সঙ্গে আমি জিনস ফ্রম দ্য প্যাথোজেন, প্যাথোজেনের জিনটা নিলাম, নিয়ে আমি একটা রিকম্বিনেশন করলাম, করে আমি প্যাথোজেনের কিন্তু সব জিনটা নিইনি, জাস্ট একটা সার্টেন পোর্শন অফ জিন নিয়েছি, যাতে ও কিন্তু প্যাথোজেনেসিটি শো করতে পারবে না। আর পুরো ভাইরাসটা কিন্তু নিয়েছি একটা বাদবাকি জিনটা কিন্তু আমি নিয়েছি একটা হার্মলেস ভাইরাস থেকে, যাতে ও ডিজিজ কজ করার ক্ষমতাই নেই ওর। করে আমি একটা হাইব্রিড ভাইরাস তৈরি করলাম, রিকম্বিনেন্ট ভাইরাস তৈরি করলাম, যার মধ্যে পার্টিকুলার ডিজিজ কজিং ভাইরাসের একটা সার্টেন পার্ট এখানে দ্যাট মিশে গেছে অরেঞ্জ কালারের। তো সেইটাকে যখন আমি একটা পার্সনের মধ্যে ইনফেক্ট করব, যেমন করোনা ভাইরাসের সাথে ইনফেক্ট করা হয়েছে, সঙ্গে সঙ্গে ইমিউন সিস্টেম রেকগনাইজ করবে প্যাথোজেনের এই জিনটাকে এবং তার এগেনস্ট অ্যান্টিবডি ডেভেলপ করে রাখবে। কিন্তু মাথায় রাখবি, প্যাথোজেনের এইটুকু জিন কিন্তু ইটস নট বি এবল টু সাফিসিয়েন্ট to cause a disease until and unless the whole pathogen is going to be infected. But immune system is enough, but the immune system is sufficiently or is enough to be able to recognize that certain portion of gene as a foreign, along with the harmless virus, and generate the antibody against it. তাহলে অলরেডি মেমোরি সেল ডেভেলপ করে রেখে দিল, যাতে সত্যিকারে ভবিষ্যতে যদি কোনো এই প্যাথোজেনটা আবার আক্রমণ করে, তাহলে অটোমেটিক্যালি রেডিমেড অ্যান্টিবডি তাকে যেন প্রতিহত করতে পারে বা ডিফেন্স সিস্টেম দেখাতে পারে। ঠিক আছে, তাহলে দেখাচ্ছে এখানে কি বলছে, যে ইন ভ্যাকসিন প্রোডাকশনে ভাইরাস এক্সপ্রেসিং দ্য প্যাথোজেন প্রোটিনস, খালি প্যাথোজেনের প্রোটিনটা খালি এক্সপ্রেসড করবে ভাইরাসের মধ্যে, আর কারেন্টলি বিং ডেভেলপড অ্যাজ ভ্যাকসিনস এগেইনস্ট দিস প্যাথোজেনস বেসড অন দ্য সেম রাশনালে অ্যাজ ডিএনএ ভ্যাকসিনস। এছাড়া যেমন টি লিম্ফোসাইটস, আমাদের বডির যে ইমিউন সিস্টেম, টি লিম্ফোসাইটস রিকগনাইজ দ্য সেলস ইনফেক্টেড উইথ ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস। ভাইরাস যেহেতু ইন্ট্রাসেলুলার, অর্থাৎ টি সেল তাকে রিকগনাইজ করবে বেসড অন দ্য ফরেন প্রোটিনস অ্যান্ড প্রোডিউসড উইদিন দ্য সেল। A viral vaccine induces the expression of pathogen proteins within the host cells. Since viral vaccines, এটা বললাম আমি, যেহেতু ভাইরাল ভ্যাকসিনের মধ্যে শুধুমাত্র প্যাথোজেনের একটা সার্টেন পোর্শন অফ জিন থাকে, দে আর মাচ সেফার। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তারা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার বডিতে ইমিউন রেসপন্স কিন্তু জেগে যাবে। দে আর মাচ সেফার অ্যান্ড স্পোরাডিক ইনফেকশন বাই দ্য প্যাথোজেন ইজ ইম্পসিবল। অ্যাডিনোভাইরাস আর বিং অ্যাক্টিভলি ডেভেলপড অ্যাজ ভ্যাকসিনস। আমরা জেনারেলি অ্যাডিনোভাইরাস কি ভ্যাকসিন হিসেবে ইউজ করে থাকি। এছাড়া আমরা ইনসার্টিং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জিন ইনটু আ ডিফারেন্ট ক্যারিয়ার ভাইরাস অর ভেক্টর দ্যাট ইজ ইউজড অ্যাজ আ ভ্যাকসিন। যেমন দেখতে পাচ্ছি আমরা ছবির মধ্যে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনের মধ্যে একটা হচ্ছে নিউরামিনিডেস, একটা হচ্ছে হিমাগ্লুটিনিন। আমরা এখানে হিমাগ্লুটিনিন জিনটাকে আমরা টার্গেট করেছি, পুরো কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা নেই, আমরা ভাইরাল ভেক্টর হিসেবে নিয়েছি অ্যাডিনো ভাইরাসকে, আর তার সঙ্গে মিশিয়ে দিয়েছি কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের শুধুমাত্র HA জিনটাকে, হিমাগ্লুটিনিন। তাহলে আলটিমেটলি যখন একটা রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি হলো, দেখতে পাচ্ছিস তার মধ্যে এটা হচ্ছে অ্যাডিনোভাইরাল ভেক্টর আর তার সঙ্গে রয়েছে হিমাগ্লুটিনিন, ইনফ্লুয়েঞ্জার শুধুমাত্র HA জিন। তাহলে ভেতরে গিয়ে সে HA প্রোটিন তৈরি করবে, আলটিমেটলি দিস ইজ দ্য ভ্যাকসিন ভায়াল, এইটাকে আমি ভ্যাকসিন হিসেবে ইউজ করব। তাহলে ভাইরাস ভেক্টর ভ্যাকসিন এক্সপ্রেসিং দ্য HA প্রোটিন। আমরা এই টোটাল ভাইরাসটাকেই আমরা এখানে ভ্যাকসিন ভায়াল হিসেবে ইউজ করব, যেটা হোস্ট সেলের মধ্যে গিয়ে প্রোটিনটা তৈরি করবে। ঠিক আছে, তো সেটাই বলছে যে DNA or RNA encoding influenza proteins such as hemagglutinin are engineered into a vector that infects humans but does not cause influenza. ইনফ্লুয়েঞ্জা কজ করবে না। আচ্ছা, এখানে ছবিটা জাস্ট বুঝিয়েছো উইদিন আ মাইক্রোবিয়াল ভেক্টর ভ্যাকসিনস কি করে এতক্ষণ যে বকবকগুলো করলাম, যে ভেক্টর প্রথমে সেল মেমব্রেনের সঙ্গে বাইন্ড করে হোস্ট সেল মেমব্রেনের সঙ্গে, তারপর একটা ভেসিকল ফর্ম হয়, ভেসিকলের মাধ্যমে ও টার্গেট সেলে পৌঁছায়। দেখতে পাচ্ছি আমরা ভেক্টর প্যাকেজড ইন দ্য ভেসিকলস, ভেসিকল ব্রেকডাউন হয়ে যায়, রিলিজিং দ্য ভেক্টর and vectors injects new genes into the nucleus, সেখানে গিয়ে সে আলটিমেটলি প্রোটিন তৈরি করবে। আচ্ছা, এগুলো আর পড়ার দরকার নেই। ট্রান্সফেকশন প্যাকেজিং সেল লাইন অতটা ইম্পর্টেন্ট নয়, আমি এগুলো আগের দিন বলেছিলাম যদিও, জাস্ট কি করে তৈরি হয় সেটাই বলা হচ্ছে, দরকার নেই। প্রথমত এই জায়গাগুলো কি বুঝতে পেরেছিস, সেগুলো কি আবার বলবো, তাহলে অনেকটা সময় লেগে যাবে। এটা কি মানে তখন শুনতেই পাইনি আর ও বলবো তাহলে, ঠিক আছে। প্রথমে দেখ ট্রান্সফেকশন অফ প্যাকেজিং সেল লাইন,
কি হয়, এই যে বললাম প্যাকেজিং কনস্ট্রাক্ট দিয়ে আমরা যে একটা ভেক্টরটিকে কনস্ট্রাক্ট করছি, বা একটা নর্মাল ডিজিজ কজিং ভাইরাসকে আমরা যে ভেক্টর মানে ভেক্টর ফর্মে ইউজ করব বলে ভাইরাসকে আমরা মডিফাই করছি, সেটাকেই বলছি আমরা এখানে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ট্রান্সফেকশন অফ প্যাকেজিং সেল লাইন। মানে দ্য প্রোডাকশন অফ রেপ্লিকেশন ডিফেক্টিভ ভাইরাস is accomplished when packaging cells are transfected। আবার বলছি when প্যাকেজিং সেলস মানে যে সেলের মাধ্যমে আমি আমার ডিজায়ার জিনটাকে পাঠাচ্ছি, প্যাকেজিং সেলস আর ট্রান্সফেক্টেড উইথ প্লাজমিডস। মানে প্যাকেজিং সেলস মানে যার প্যাকেজিং সেলস বলতে এখানে হেল্পার ভাইরাসের কথা বলছে, সেই হেল্পার ভাইরাসকে আমি আবার ট্রান্সফেক্ট করেছি, অর্থাৎ ইনফেক্ট করেছি কার দ্বারা? প্লাজমিডের দ্বারা। হ্যাঁ, এই প্লাজমিডের মাধ্যমে আমি আমার ডিজায়ারেবল জিনটা পাঠিয়েছি, দ্যাট এক্সপ্রেস অল অফ দ্য ভাইরাল প্রোটিনস নেসেসারি টু জেনারেট দ্য ইনফেকশাস পার্টিকেলস। তাহলে আবার বলছি, আমি একটা রেপ্লিকেশন ডিফেক্টিভ ভাইরাস বানাতে গেলে কি করতে হবে? প্রথমে প্যাকেজিং সেলকে প্লাজমিডের দ্বারা ট্রান্সফেক্ট করাতে হবে, দ্যাট এক্সপ্রেস অল অফ দ্য ভাইরাল প্রোটিনস নেসেসারি টু জেনারেট দ্য ইনফেকশাস পার্টিকেলস। as well as তার সঙ্গে কি পাঠাতে হবে? as well as the nucleic acid sequence of the nucleic acid sequence of interest that will be packaged within them for delivery। এই যে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ মাই জিন অফ ইন্টারেস্ট। তাহলে প্যাকেজিং কনস্ট্রাক্টের সঙ্গে সঙ্গে মাই জিন অফ ইন্টারেস্ট অলসো প্যাকেজড, অলসো ইনসার্টেড। তারপর রেট্রোভাইরাল ভেক্টরস প্রডিউস রেপ্লিকেশন ডিফেক্টিভ অর সেলফ ইনঅ্যাক্টিভেটিং পার্টিকেলস। এখানে যেমন ছবিতে বলেছে, ছবিটা না দিলেও হবে, বোঝার জন্য বলছি প্যাকেজিং সেল লাইন আমরা কি করে তৈরি করি। প্যাকেজিং সেল লাইন, তাহলে দিস অ্যালাউস আলটিমেটলি তৈরি হয়ে যাওয়ার পর, দিস অ্যালাউস ফর ডেলিভারি অফ দ্য ডিজায়ার্ড সিকোয়েন্স উইদাউট কন্টিনিউড ভাইরাল রেপ্লিকেশন ইন দ্য টার্গেট সেলস। মানে ভাইরাসকে আমরা মডিফাই করলাম, যেটা আমি আগের স্লাইডেও পড়েছি, উইথ দ্য হেল্প অফ প্যাকেজিং কনস্ট্রাক্ট অ্যালং উইথ মাই ডিজায়ার্ড জিন অফ ইন্টারেস্ট। এবং তার সঙ্গে সঙ্গে যেন সে রেপ্লিকেশন ডিফেক্টিভ হবে, কিন্তু তার রেপ্লিকেশন ইনিশিয়েট করার জন্য যে বাদবাকি জিন রয়েছে, মানে অনেকগুলো কপি যেন তৈরি করতে পারে, সেই জিনগুলো কিন্তু তার মধ্যে ইন্ট্যাক্ট থাকবে। করে তারপর আমি তাকে টার্গেট সেলে টার্গেট করলাম। এবার এই যে ভাইরাসটা বানালাম, অর্থাৎ ভাইরাসটাকে ভেক্টর হিসেবে আমি যে ট্রান্সফর্ম করলাম, তাকে আমি কালেক্ট করবো কি করে? তাহলে দ্য প্যাকেজিং সেলস প্রডিউস দ্য ইনফেকশাস পার্টিকেলস হুজ জিনোম। আবার বলছি, দেখ, দ্য প্যাকেজিং সেলস প্রডিউস ইনফেকশাস পার্টিকেল হুজ জিনোম only encodes sequences from the transfer plasmid। প্লাজমিডের মাধ্যমে আমি শুধুমাত্র যে যে জিনগুলো পাঠিয়েছিলাম তারাই শুধু প্যাকেজিং সেলের মধ্যে এক্সপ্রেসড হচ্ছে, which can be used to transduce the target cells। হ্যাঁ, যা আলটিমেটলি সেই মডিফাইড ভাইরাসটাকে হোস্ট সেলের মধ্যে ট্রান্সফার করতে হেল্প করে থাকবে। The highest concentration of virus is typically produced between 48 থেকে 72 hours। To collect the virus, ভাইরাসটাকে কালেক্ট করতে গেলে প্যাকেজিং সেল লাইন থেকে আমাকে সুপারনেটেন্টটাকে রিমুভ করতে হবে। হোয়াট ইজ কল্ড সুপারনেটেন্ট? একটা পার্টিকুলার এপেনড্রফকে বা সেন্ট্রিফিউজ টিউবকে আমি যদি সেন্ট্রিফিউজ করি, দেখবো তলায় একটা জিনিস চেপিয়ে পড়েছে, এটাকে বলি আমরা বটম সেল লাইনে, এটাকে বলি আমরা পেলেট। কি বলি? পেলেট। এর মধ্যে সেল থাকে, আর উপরের লিকুইড পোর্শনটাকে আমরা বলি সুপারনেটেন্ট। তাহলে ভাইরাসকে কালেক্ট করতে গেলে ভাইরাস সবসময় তলায় থিতিয়ে পড়বে। তাহলে টু কালেক্ট দ্য ভাইরাস, রিমুভ দ্য সুপারনেটেন্ট ফ্রম দ্য প্যাকেজিং সেল লাইন। আমি ভুল বললাম, সেল কালেক্ট, কারণ ভাইরাস যেহেতু খুব হালকা, খুব ছোট হয়, সে অটোমেটিক্যালি সুপারনেটেন্টের মধ্যে ভাসবে, আর পেলেটের মধ্যে বাদবাকি ইম্পিউরিটিস প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে the purified virus containing the desired gene can be stored at -80 degrees Celsius until needed। নেক্সট, ট্রান্সডাকশন ইন টার্গেট সেলস। এবার আমি কালেকশন করার পর, তাহলে প্রথমে আমি ভাইরাসটাকে মডিফাই করলাম, করে ভেক্টর হিসেবে কনভার্ট করালাম, তারপর সেটাকে কালেক্ট করলাম, করার পর এবার আমি টার্গেট সেলে পাঠাবো। তাহলে ভাইরাল এনভেলপ গ্লাইকোপ্রোটিন interacts with the cellular receptor and enters the actively dividing cells। আমরা জানি যে ভাইরাসের এনভেলপের গায়ে গ্লাইকোপ্রোটিন থাকে, না থাকলে ক্যাপসিডের গায়ে কিছু প্রোটিন থাকবে, যা আলটিমেটলি হোস্ট সেল মেমব্রেনের গায়ে রিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। The viral double-stranded DNA of retroviruses is not capable of passing through the nuclear pore complex। সে ডিরেক্টলি এন্টার করতে পারে না নিউক্লিয়ার পোর কমপ্লেক্সের মধ্যে, সেজন্য কি হয়? and requires the breakdown of the nuclear membrane during mitosis for integration of the nucleic acid। তাকে নিউক্লিয়ার মেমব্রেনটাকে ফাটাতে হয়। সেই নিউক্লিয়াসের মধ্যে যে চ্যানেল থাকে পোর কমপ্লেক্স, সেখান দিয়ে যেতে পারে না, তাকে পুরো নিউক্লিয়াস ফাটিয়ে যেতে হয়। তো যাবে, তো কি হয়? দ্য ভাইরাল জিনোম এন্টার্স দ্য নিউক্লিয়াস। যদি মানে এটা একটা এক্সেপশন আর কি, সেটাই বললো রেট্রোভাইরাসের ক্ষেত্রে। এনিওয়েজ আলটিমেটলি সে যখন নিউক্লিয়াসের কাছে পৌঁছে গেল, ভাইরাল জিনোম বলতে আমার ডিজায়ার্ড জিনোম, মাথায় থাকতে হবে, মাই জিন অফ ইন্টারেস্ট। তো ওই জন্য বলছি দ্য ভাইরাল জিনোম এন্টার্স দ্য নিউক্লিয়াস এন্ড দ্য ডিজায়ার্ড জিন সিকোয়েন্স ইজ ইন্টিগ্রেটেড ইনটু দ্য হোস্ট জিনোম। হ্যাঁ, এই যে হোস্ট জিনোমের মধ্যে যে সে ঢুকবে, সে কি এমনি এমনি ঢুকে
করবে না, থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ রেস্ট্রিকশন এনজাইমস, নাম শুনেছিস রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি, স্পেসিফিক একটা জায়গায় কাটবে, কেটে সেই জায়গায় ঢুকবে, অ্যান্ড ইন্টিগ্রেস, এই দুটো এনজাইমের সাহায্য লাগে। while the other portion of the viral genome is self inactivated and replication defective। তাহলে কি হলো ব্যাপারটা, এই হচ্ছে আমার ছবিতে বুঝতে পারছি আমরা, এই হচ্ছে ইনসেশন অফ জিন অফ ইন্টারেস্ট, ইয়েলো কালার পোর্শনটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট অফ মাইন্ড, এটা হচ্ছে লেফট টার্মিনাল রিপিট, দুদিকে দুটো আমি আগেই বলেছি, একটা যে টার্মিনাল রিপিট থাকে, ইনভার্টেড টার্মিনাল রিপিট বলি আমরা, হ্যাঁ, তো সেই ইনভার্টেড টার্মিনাল রিপিট তাকে আলটিমেটলি ইনসার্ট করতে হেল্প করে থাকবে, রেকগনাইজ করতে। নেক্সট হচ্ছে ট্রান্সফেকশন, অর্থাৎ হোস্ট সেলের মধ্যে, এই সরি, প্রথমে করলাম ট্রান্সফেকশন, করার পর হারভেস্ট দ্য সুপারনেটেন্ট। ট্রান্সফেকশন মানে একটা ভাইরাসকে আমি ওই প্যাকেজিং সেল এক্সট্রাক্ট দিয়ে, সেল লাইন দিয়ে তাকে মডিফাই করলাম, করে একটা হোস্ট সেলের মধ্যে আমি, হোস্ট সেল না, আমি প্রথমে আমি ওটাকে মডিফাইড করে একটা ভাইরাসকে ভেক্টর হিসেবে কনভার্ট করলাম, করে সেটাকে হারভেস্ট করলাম ভাইরাসটাকে প্যাকেজিং সেল লাইনের মধ্যে, যে আমি আমার মডিফাইড ভাইরাসটা পেলাম কি পেলাম না, অর্থাৎ মাই জিন অফ ইন্টারেস্ট ক্যারিং ভাইরাস, এটাকে বলছি আমরা হারভেস্ট সুপারনেটেন্ট, সুপারনেটেন্টের মধ্যে আমরা পেয়ে যাব। করার পর তারপর সেটাকে নিয়ে আমি ট্রান্সডাকশন করাবো, ইন্টিগ্রেশন অফ জিআই ইনটু দ্য সেল ডিএনএ, হ্যাঁ, এন্ড প্রোডাকশন অফ প্রোটিন অফ ইন্টারেস্ট, দেখ ঢুকে গেল, আর ঢোকার পর নিউক্লিয়াসের মধ্যে ঢুকলো, ঢোকার পর সেটা ডিজায়ার প্রোটিন ইন্টারেস্ট বা প্রোটিন তৈরি করলো। এইভাবে একটা ভাইরাসকে আমরা ভেক্টর হিসেবে শুধুমাত্র কনভার্ট করি তাই নয়, তার পুরো কাজটা এখানে আমরা শেষ করি আর কি, পুরো কাজটা করা। এখানে আমি ব্যাপারগুলো আলাদা করে আর বললাম না, এগুলো নিজেরা পড়বি, কোন কোন স্ট্রাকচারাল জিনকে আমরা ডিলিট করি আর কি কি জিন, আচ্ছা একবার একটু বলে দিচ্ছি এখান থেকে, কারণ যদি বাই চান্স আসে পরীক্ষায়। প্রিন্সিপাল অফ রেট্রোভাইরাস ভেক্টর ফর জিন ট্রান্সফার, দেখতে পাচ্ছি আমরা এখানে ছবিটা, দেখ রেট্রোভাইরাসের স্ট্রাকচার ফর্মিং যে জিন, যেমন গ্যাগ, পল, ইএনভি, এগুলোকে ডিলিট করে দেওয়া হয়, হ্যাঁ, ডিলিটেড ফ্রম দ্য ভাইরাল ভেক্টরস হুইচ ইনস্টেড ক্যারিজ দ্য থেরাপিউটিক জিন। আর তার সঙ্গে সঙ্গে সাই প্যাকেজিং সিগন্যাল, সেটা দেখ কি করছে সেটা আমরা দেখবো এখানে। এই দেখ ভালো করে ছবিটা ভালো করে খেয়াল কর, এই দেখ ছবি দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, সাই প্লাস, এটা প্যাকেজিং সিগন্যালের জন্য রেসপন্সিবল, এইদিকে দুটো লেফট মানে লং, এটা হচ্ছে LTR মানে লং টার্মিনাল রিপিটস, দুদিকে দুদিকে থাকে, মাঝখানে দেখ আমি যে মেন যে স্ট্রাকচারাল জিন ছিল রেট্রোভাইরাল ভেক্টরের, সেগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছিস, ডিলিট করে দিয়ে সেখানে আমি থেরাপিউটিক জিনটা ঢুকিয়েছি। আচ্ছা এই হচ্ছে প্যাকেজিং কনস্ট্রাক্ট, খেয়াল কর, এই হচ্ছে প্যাকেজিং কনস্ট্রাক্ট, ভেরি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে কিন্তু। প্যাকেজিং কনস্ট্রাক্টের মধ্যে কি দিচ্ছে, দেখ সেম প্যাকেজিং কনস্ট্রাক্ট আসছে, কিন্তু এর মধ্যে স্ট্রাকচারাল জিনস রয়েছে, কিন্তু এর মধ্যে সাই মাইনাস, সাই মাইনাস মানে তার যে প্যাকেজিং সিগন্যাল, সেই সিগন্যালটাই সে পাবে না, তাই স্ট্রাকচারাল জিনস আর প্রেজেন্ট কিন্তু প্যাকেজড হতে পারবে না, প্যাকেজড যে হতে পারবে তার মধ্যে আমি স্ট্রাকচারাল জিনগুলো রিমুভ করে দিয়েছি, কিন্তু প্যাকেজিং সিগন্যাল ইজ প্রেজেন্ট। এই জায়গাটা বুঝতে পারিস না বুঝতে পারিসনি, একটু বলবি আমাকে সবাই রেসপন্স করে, না বুঝতে পারলে আমি আবার বলবো, বুঝেছিস? এটা এটা কেন করা হলো, মানে প্যাকেজিং কনস্ট্রাক্টের মধ্যেই তো থেরাপিউটিক জিনটা দিতে পারে। খুব ভালো ভালো প্রশ্ন করেছিস। প্যাকেজিং কনস্ট্রাক্টের মাধ্যমে যাতে আমি একটা ভাইরাসের, যে বললাম না একটা আউটার মোস্ট স্ট্রাকচার যাতে তৈরি হতে পারে, কিন্তু সেই ভাইরাসটা আক্রমণ করতে পারবে না, বোঝা গেল কথাটা কি বললাম? অর্থাৎ এই প্যাকেজিং কনস্ট্রাক্ট আর এই যে রেট্রোভাইরাস ভেক্টর, এই দুটোর কম্বিনেশন করে আলটিমেটলি একটা মডিফাইড সেল তৈরি হবে, যে কি করবে আলটিমেটলি প্যাকেজড হবে কে, ভালো করে দেখ, প্যাকেজড হবে কে, প্যাকেজড হবে শুধুমাত্র কিন্তু এই রেট্রোভাইরাস ভেক্টরটা, যে কিনা থেরাপিউটিক জিনটা ক্যারি করছে, কিন্তু তার আউটার মোস্ট স্ট্রাকচার পুরোপুরি তাকে আক্রমণ করার জন্য কিছু স্ট্রাকচারাল প্রোটিনের দরকার হয়, যেমন গ্যাগ, পল আর ইএনভি, যেটাকে হেল্প করছে এই প্যাকেজিং কনস্ট্রাক্ট বা হেল্পার ভাইরাস, যে হলো রেপ্লিকেশন ডিফেক্টিভ। রেপ্লিকেশন ডিফেক্টিভ কেন, তার মধ্যে প্যাকেজিং সিগন্যালটাই অ্যাবসেন্ট, পিএসআই মাইনাস, পাশে দেখ উপরে দেখতে পাচ্ছিস তোরা। তো অটোমেটিক্যালি এই দুটো অবস্থায় প্যাকেজিং কনস্ট্রাক্ট আর রেট্রোভাইরাস ভেক্টরটাকে আমি যখন হোস্ট জিনোমের মধ্যে ইনসার্ট করলাম, ভালো করে দেখ, হোস্ট জিনোমের মধ্যে ইনসার্ট করলাম, তখন আলটিমেটলি এই হচ্ছে প্যাকেজিং সেল, ভালো করে দেখ, এই হচ্ছে প্যাকেজিং সেল, কি হবে প্যাকেজিং সেলের মধ্যে গ্যাগ, পল, ইএনভি তৈরি তো হবে, ভালো করে দেখ, গ্যাগ, পল, ইএনভি তৈরি তো হবে, কিন্তু তারা একটা অ্যাক্টিভ রেট্রোভাইরাসে কনভার্ট হতে পারবে না, কারণ প্যাকেজিং সিগন্যাল তাদের নেই। তারা খালি গাইড করলো, কাকে গাইড করলো, রেট্রোভাইরাস ভেক্টরটাকে প্রপার প্যাকেজড হতে। সো আলটিমেটলি ফরমেশন অফ রেট্রোভাইরাস পার্টিকেলস, আলটিমেটলি এই প্যাকেজিং সেলের মধ্যে তাহলে কি হলো, আলটিমেটলি মডিফাইড ভাইরাস ভেক্টরটাকে আমি তৈরি করতে পারলাম, এই যে পুরো স্ট্রাকচারাল প্রোটিন দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস, তাহলে এই গ্যাগ, পল আর ইএনভি যদি না থাকতো, তাহলে আলটিমেটলি এই স্ট্রাকচারটা তৈরি হতো না, এই যে আউটার স্ট্রাকচারটা ডেভেলপ হতো না, ঠিক আছে?
অ্যালং উইথ মাই জিন অফ ইন্টারেস্ট, তারপর তাকে আমি টার্গেট সেলে ইনফেক্ট করলাম। তাহলে প্রথমে কিন্তু বারবার বলছি, প্রথমে যে কোনো ভাইরাসকে ভেক্টর হিসেবে ইউজ করার আগে আগে কনসার্নড যে ভেক্টরটাকে আমি, যে ভাইরাসটাকে আমি ভেক্টর হিসেবে ইউজ করব সেই ভাইরাসটা আর তার নর্মাল ফর্ম কিন্তু মিউট্যান্ট ফর্মটাকে প্যাকেজিং কনস্ট্রাক্ট হিসেবে ইউজ করে আগে প্যাকেজিং সেল লাইন তৈরি করতে হয়, তারপর রিকম্বিনেন্ট ভাইরাস ডেভেলপ করিয়ে তারপর তাকে টার্গেট সেলের মধ্যে ঢুকিয়ে আলটিমেটলি তারপর তো কাজ হয়ে গেল, আলটিমেটলি ইন্টিগ্রেশন ইনটু দ্য হোস্ট জিএনএ, হোস্ট জিনোম এন্ড এক্সপ্রেশন অফ দ্য থেরাপিউটিক জিন। দেখ এখানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে আবার জিজ্ঞেস কর, আমি আবার বলবো। বুঝেছিস সেই জায়গাটা? কে হ্যাঁ স্যার। এই প্যাকেজিং সেল লাইনের গল্পটা বুঝেছিস তো? কিরে? হ্যাঁ স্যার, মানে এটাই তো যে আমরা শুধুমাত্র এই প্যাকেজিং কনস্ট্রাক্টটা ইউজ করছি যাতে আমার মানে আউটার লেয়ারটা মানে তৈরি হতে পারে, কিন্তু ওরা সোজা কথায় বলতে গেলে রিকম্বিনেন্ট ভাইরাস পার্টিকেলটা যাতে ওরা প্রপারলি যাতে প্যাকেজ হতে প্যাকেজ পারে। হতে পারে, কিন্তু ওরা প্যাকেজড হবে না, কিন্তু ওই আমরা যেটা থেরাপিউটিক জিটা দিচ্ছি ওটা যাতে প্যাকেজড হতে প্যাকেজ পারে। হতে পারে প্রপারলি, যাতে একটা কমপ্লিট ভেরিয়ানে কনভার্ট হতে পারে, নাহলে তো সেটা ইনফেক্ট করতে পারবে না। আমি তোকে যদি কমপ্লিটটাকে যদি কমপ্লিশন না দিই তাহলে সেটা ইনফেক্ট হতে পারবে না, কিন্তু তার মধ্যে ডিজিজ না, মানে তার মধ্যে কিন্তু মানে সে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করতে পারবে না, করলেও সেটা প্যাকেজড হবে না, অর্থাৎ সেটার অ্যাক্টিভিটি শো করবে না। এই হচ্ছে গল্প। তাহলে কি হলো দেখতে পাচ্ছিস, আরো ভালো করে দেখ দেখ therefore the vector requires complementation of the deleted, ভালো করে দেখ, therefore the vector requires complementation of the deleted structural genes। কমপ্লিমেন্টেশন মানে ওই গ্যাক পল আর ইএনভি ওগুলো তো ডিলিট করে দিয়েছি, তাহলে ওগুলো কমপ্লিমেন্ট চাই ফর দ্য ফরমেশন অফ রিকম্বিনেন্ট ইনফেকশাস ভাইরাস পার্টিকেলস হুইচ ইজ মিডিয়েটেড বাই দ্য হেল্পার সেল। ক্লিয়ার হলো? আবার বলছি দেখ এই জায়গাটা, যেহেতু আবার বলছি দেখ এই ছবিটার থেকে বুঝে নে, যেহেতু ভেক্টরের মধ্যে রেট্রোভাইরাস ভেক্টরটাকে ভেক্টর হিসেবে ইউজ করব বলে এই জায়গাটায় থেরাপিউটিক জিন ঢোকানোর জায়গাটায় গ্যাক পল আর ইএনভি জিনটাকে ডিলিট করে দিয়েছি, তাহলে ওই জায়গায় ওকে তো কমপ্লিমেন্ট করতে হবে। তো কি করে কমপ্লিমেন্ট করছি দেখ, বলছে ওই জন্যেই দ্য ভেক্টর রিকোয়ার্স কমপ্লিমেন্টেশন অফ দ্য ডিলিটেড স্ট্রাকচারাল জিনস। যদি সেই কমপ্লিমেন্ট না করতে পারি তাহলে কিন্তু রিকম্বিনেন্ট ভাইরাস পার্টিকেল তৈরি হবে না, তাহলে সেই কমপ্লিমেন্ট করতে কে আসছে? হেল্পার সেল। ক্লিয়ার? হেল্পার সেল কোনটা? হেল্পার সেল হচ্ছে আবার একটা রেট্রোভাইরাস ভেক্টর, কিন্তু তার পিএসআই মাইনাস, মানে তার প্যাকেজিং সিগন্যালটা নেই, সে শুধু হেল্প করতে আসছে। তাহলে ওই জন্য বলছে ফর দ্য ফরমেশন অফ রিকম্বিনেন্ট ইনফেকশাস ভাইরাস পার্টিকেলস হুইচ ইজ মিডিয়েটেড বাই দ্য হেল্পার সেল, and these cells ultimately harbor the wild type retrovirus। খেয়াল করে দেখ, these cells বলতে কার কথা বলছে? হেল্পার সেল। these cells harbor the wild type retrovirus কিন্তু lacking the psi packaging signal। বোঝা গেল? তাহলে the retroviral vector is transduced into the helper cell, তাই তো? আবার দেখ, the retroviral vectorটাকে আমি ট্রান্সফার করলাম, ট্রান্সডিউসড ইনটু দ্য হেল্পার সেল where recombinant virus particles are produced। এর থেকে ভালো করে আর বোঝানো যাবে না, পরিষ্কার বুঝিয়েছে এটা। তারপর আলটিমেটলি এক্সপ্রেশন হচ্ছে দিস পার্টিকেলস, তারপর দিস পার্টিকেলস ক্যান বি ইউজড টু ইনফেক্ট the target cell via specific receptors to start reverse transcription for random integration of proviral DNA into the host genome where the vector starts expression of the therapeutic gene। Clear? তাহলে এই হচ্ছে গল্প ছোট্ট করে। প্রথমে ইনসার্ট ক্লোন জিন, ইনসার্ট দ্য আরএনএ ভার্সন অফ দ্য নর্মাল অ্যালিল ভাইরাল আরএনএ। তারপরে এটা দরকার নেই, এটা জাস্ট গল্প বলেছে কি করে জিন থেরাপি করা হয়। দ্য লেট দ্য রেট্রোভাইরাস ইনফেক্ট দ্য বোন ম্যারো সেলস that have been removed from the patient and cultured viral DNA carrying the normal alleles insert into the chromosome and inject engineered cells in the patient। তাহলে এই হচ্ছে সেই ক্লোন জিনটা, এই হচ্ছে ভাইরাল এমআরএনএ, এখানে ঢুকিয়ে দিলাম ভাইরাল আরএনএ ক্লোন জিনের, রেট্রোভাইরাস ক্যাপসিড তৈরি হলো, বোন ম্যারো পেশেন্টের থেকে বোন ম্যারো সেলটা পেশেন্ট থেকে নিয়েছি, নিয়ে আমি সেটাকে ভাইরাল ডিএনএ ক্যারিং দ্য নর্মাল অ্যালিলস ঢুকিয়ে দিয়েছি, ঢোকানোর পর পেশেন্টের মধ্যে ইনজেক্ট করব, জিন থেরাপি হয়ে গেল। আচ্ছা, স্ট্রাকচার অফ অ্যাডিনোভাইরাল ভেক্টরস আর প্রিন্সিপাল অফ অ্যাডিনোভাইরাল প্রোডাকশন ওই একই গল্প, এখানেও ঠিক তাই। অ্যাডিনোভাইরাল ভেক্টরস আর বেসড অন সেরোটাইপ 2 and 5। therapeutic genes are placed into the deleted E1 region। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে এই E1 রিজিয়নটাকে আমি ডিলিট করে দিয়েছি অফ দ্য ভাইরাল জিনোম ড্রাইভেন বাই দ্য ইন্টারনাল প্রমোটার্স। আর এই হচ্ছে কমপ্লিমেন্টিং সেল। The function of the E1 for production of viral particle is provided by the complementing cell line expressing E1। আলাদা করে কমপ্লিমেন্ট করছি যেটা ডিলিট করে দিয়েছি বলে, রিকম্বিনেন্ট ভাইরাস তৈরি হলো, টার্গেট সেলে গিয়ে কাজ করলো।
দ্যাট ইজ দ্য গল্প। তাহলে এই যে আবার বোঝাচ্ছে, এই যে সবসময় মনে রাখবি ভেক্টরের মধ্যে, ভেক্টরের মধ্যেকার ভেক্টরের মধ্যেকার স্ট্রাকচারাল জিনকে ডিলিট করব, কিন্তু তার প্যাকেজিং সিগন্যালটাকে আমরা রেখে দেবো। প্যাকেজিং সিগন্যাল হচ্ছে পিএসআই সাই। তাহলে দ্য সেল লাইন প্রডিউসেস ভাইরাল স্টকস এট হাই টাইটার্স ফর ইনফেকশন অফ ডিজায়ার্ড সেলস এন্ড টিস্যুস। মানে ভেক্টরের ইনফেকশন প্রবাবিলিটি থাকবে, কিন্তু সে রেপ্লিকেট করতে পারবে না। তাহলে আফটার ইনফেকশন অফ টার্গেট সেলস, viral particles enter the cytoplasmic endosome and deliver the viral DNA harboring the therapeutic genes. এই যেহেতু আমি অ্যাডেনোভাইরাস থেকে মেন জিনটাকে আমি সরিয়ে দিয়েছি, স্ট্রাকচারাল জিন ইউ1, সেটাকে আমি আবার কমপ্লিমেন্ট করছি প্লাজমিডের দ্বারা, তবেই একটা রিকম্বিনেন্ট কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি হতে পারবে। তারপর তাকে তো জিন এক্সপ্রেশন ইজ পারফর্ম ফর দ্য এপিক্রোমোজোমাল ভাইরাল ডিএনএ। স্ট্রাকচার অফ এটা লাগবে না পড়তে, এটা পড়তে হবে না। এটা তো বলেছিলাম কম্পারিজন বিটুইন দ্য ব্যাকটেরিয়াল এন্ড ভাইরাল মিডিয়েটেড জিন ট্রান্সফার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাল মিডিয়েটেড জিন ট্রান্সফারের ডিএনএ ইনসার্ট লেন্থ ইজ আপ টু 30 কেবিপি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাত্র 10। এর ট্রান্সফেকশন এফিসিয়েন্সি অনেক বেশি কম্পেয়ার টু দ্য ব্যাকটেরিয়া, আর লং টার্ম পারসিস্টেন্স এন্ড স্টেবল জিন ট্রান্সফার করতে পারে। বল, বুঝতে পেরেছিস? কোনো ডাউটস আছে, কোনো প্রশ্ন আছে কারোর? কোনো ডাউটস আছে? তাহলে আবার বলছি, প্যাকেজিং কনস্ট্রাক্ট কি, যে ডেফিনেশন, যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, যেগুলো আমরা একদম প্রথম দিকে দেখেছিলাম, এই যে এই জায়গাগুলো, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবি। এই যে কি করে একটা ভাইরাসকে আমরা করছি, এই যে এই জায়গাটা প্যাকেজিং কনস্ট্রাক্টের কাজটা, প্যাকেজিং, এই যে বারবার বলছি দেখ, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে গেল। প্যাকেজিং কনস্ট্রাক্টের মধ্যে রয়েছে শুধু ভাইরাল জিনস derived from the parental virus that encode structural proteins and protein that required for the viral vector genome replication। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে এ কিন্তু প্যাকেজড হতে পারবে না। প্যাকেজিং কনস্ট্রাক্টটা পাঠিয়ে দিল, কিন্তু সে নিজে প্যাকেজড হতে পারবে না, কারণ তার প্যাকেজিং সিগন্যালটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। বোঝা গেল? আর তার সঙ্গে ভেক্টর জিনোম, এবার তো ক্লিয়ার নিশ্চয়ই কি করে। এটা হচ্ছে একটা হোস্ট সেল, যার মধ্যে একটা রিকম্বিনেন্ট ভাইরাল ভেক্টরটাকে প্রথমে আমি তৈরি করছি। দেখ এই ছবিটা দেখ, ক্লিয়ার হয়েছে কিনা দেখ। এই ছবিটা ক্লিয়ার কি? আমাকে এটা বল, না বুঝতে পারলে আবার বল। এই ছবিটা ক্লিয়ার হলে কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে প্যাকেজিং কনস্ট্রাক্ট, যার সাই সিগন্যাল নেই, আর এই হচ্ছে ভেক্টর জিনোম, যার মধ্যে থেকে আমি মেন জিনগুলোকে ডিলিট করে দিয়ে আমার জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়েছি, কিন্তু এর মধ্যে সাই সিগন্যাল রয়েছে। তাহলে এই স্ট্রাকচারাল প্রোটিন আর এই মাই জিন অফ ইন্টারেস্ট অ্যালং উইথ প্যাকেজিং সিগন্যাল আলটিমেটলি একটা কমপ্লিট ভাইরাস পার্টিকেল তৈরি হলো, যে কিনা রেপ্লিকেট করতে পারবে না, কিন্তু আমার জিন অফ ইন্টারেস্টে ক্যারি করছে, যাকে কিনা আমরা ভেক্টর হিসেবে ইউজ করছি। ক্লিয়ার? বল একটু মুখে, বুঝতে পেরেছিস কিনা? স্যার। বাকিরা ও বাকিদের কি মুখ বুঝেছিস? বারবার এতবার করে চেঁচাচ্ছি না, মুখ ব্যথা করছে তোদের বোঝানোর জন্য, একটু নাকি রে বাবা, বল মুখে একটু যে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটাই গেল মেন নোট। ভেক্টরস ফর জিন থেরাপি, এটা একটা নোটস আছে, আমি এটা দিয়েছি এই কারণের জন্য, দাঁড়া কেন দিয়েছি বলতো, দাঁড়া বলছি, জাস্ট এইটাকে দেখার জন্য, মানে জাস্ট এই টেবিলটাকে পড়ার জন্য। একটু নোট ডাউন করে রাখ, পেজ নাম্বার 3, পরে না হয় আমি কেটে দিয়ে দেবো এখন। যে রেট্রো আসতে পারে পরীক্ষায়, রেট্রোভাইরাস কত সাইজের জিনোমকে ক্যারি করতে পারে, মানে সাইজ এন্ড টাইপ অফ দ্য জিনোম, 7 থেকে 10 কেবি অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, কি কি ভাইরাল প্রোটিন ইম্পর্টেন্ট যেগুলোকে ডিলিট করি আমরা, প্যাকেজিং কনস্ট্রাক্টের মাধ্যমে পাঠাই, গ্যাগ, প্রো, পল আর ইএনভি, কি কি ডিজিজ করে, অ্যাডেনোভাইরাসের ক্ষেত্রেও সেরকম বলা রয়েছে। এরকম কয়েকটা ডিজিজ এখানে নাম আছে, সেগুলো পড়তে হবে। আচ্ছা এগুলো, আচ্ছা এইটা, এই টেবিলটাও লাগবে, ইয়েস বা নো কতটা কি করতে পারে, এগুলো এতক্ষণ মুখে বললাম এগুলোই। আচ্ছা এগুলো আর আলাদা করে লাগবে না, এত ডিটেলসে পড়ার এখানে দরকার নেই, ছেড়ে দে, এটার আর লাগবে না এগুলো, এটা লাগবে না। আচ্ছা এইটা হচ্ছে মেন নোট, যেখানে অলরেডি পেজ বলা আছে 1 থেকে 21, মানে ওটা তো স্লাইড ছিল, 1 থেকে 21, 25 আর 27 পেজ পড়তে হবে। হ্যাঁ, জিন থেরাপি কাকে বলে এটা পুরো ভালো করে পড়বি। জিন থেরাপির কনসেপ্টটা কোত্থেকে এসছে, স্কিড ডিজিজ থেকে, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ থেকে জিন থেরাপির কনসেপ্টটা এসছে। পড়লি না পড়লি ডাজন্ট ম্যাটার, তোরা এখান থেকে পড়তে শুরু করবি জিন থেরাপি কত রকমের হয়। একটু বলে দিই, একটা সোম্যাটিক জিন থেরাপি, যেখানে বডি সেলের বা সোম্যাটিক সেলের, এই বলছে, in somatic gene therapy the somatic cells of a patient are targeted for foreign gene transfer. In this case the effects caused by the foreign gene
is restricted to the individual patient only and not inherited by the patient's offspring. শুধুমাত্র সেই পার্টিকুলার জেনারেশনই কারেকশন হবে, সেটা আর জেনারেশন আফটার জেনারেশন কন্টিনিউ হবে না। জার্ম লাইন জিন থেরাপিতে কি হয়, যেখানে ফাংশনাল জিনস হুইচ আর টু বি ইন্টিগ্রেটেড ইনটু দ্য জিনোমস আর ইনসার্টেড ইন দ্য জার্ম সেল, মানে স্পর্ম বা এগসে ট্রান্সফার হয়, যেখানে টার্গেটিং অফ জার্ম সেলস মেক্স দ্য থেরাপি হেরিটেবল। তাহলে মনে থাকে জানো, জিন থেরাপি জেনারেলি ইন জেনারেল দু রকমের হয়, একটা সোম্যাটিক, একটা জার্ম লাইন। জার্ম লাইন থেরাপি হচ্ছে হেরিটেবল, যেহেতু জার্ম সেলে জিনটা টার্গেটেড হয়, আর সোম্যাটিক জিন থেরাপি কিন্তু নন ইনহেরিটেবল, সেটা সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেই পার্টিকুলার জেনারেশনে কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। জিন থেরাপি স্ট্র্যাটেজি, কত রকমের জিন থেরাপি স্ট্র্যাটেজি হয় যদি সময় থাকে একটু দেখে রাখতে পারিস। জিন অগমেন্টেশন থেরাপি, যেখানে কি করা হয়, in GAT, simple addition of functional alleles is used to treat the inherited disorder. বংশানুক্রমে কোনো রোগ ধর হচ্ছে, কোনো ডিসঅর্ডার, সেটাকে সারিয়ে দিতে পারে জাস্ট বাইরে থেকে ফাংশনাল অ্যালিল মানে অল্টারনেটিভ ফর্ম অফ জিনকে ইন্ট্রোডিউস করে, caused by the genetic deficiency of a gene product. For example, gene augmentation therapy has been applied to autosomal recessive disorders. Dominantly inherited disorders are much less amenable to GAT. এই যে বলছে এখানে, এরা হচ্ছে ডিজিজ সেলস, এই আমি জিনটাকে পাঠাচ্ছি জিন অগমেন্টেশন থেরাপির দ্বারা, দেখ নর্মাল ফেনোটাইপ দেখতে পাওয়া গেল। খুব সোজা, এগুলো পড়লে বুঝতে পারবি যদি পড়তে ইচ্ছে হয়। টার্গেটেড কিলিং অফ স্পেসিফিক সেলস, মানে আমি কোনো একটা স্পেসিফিক সেলকে টার্গেট করে তাকে যদি কিল করতে পারি, তাকে বলি আমরা টার্গেটেড কিলিং অফ স্পেসিফিক সেলস। ইট ইনভলভস ইউটিলাইজিং জিনস, এমন কোনো জিনকে আমরা ইউটিলাইজ করি বাইরের থেকে যে কিছু টক্সিক কম্পাউন্ডকে এনকোড করে, এদেরকে আমরা বলি সুইসাইড জিনস, যারা নিজেরা সুইসাইড করে। অর প্রোড্রাগস, ঠিক আছে, প্রোড্রাগ মানে রিএজেন্টস হুইচ কনফার সেনসিটিভিটি টু সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইথ আ ড্রাগ। প্রোড্রাগ মানে সে গিয়ে ড্রাগের সঙ্গে মানে টু কিল দ্য ট্রান্সফেক্টেড অর ট্রান্সফর্মড সেলস। তাহলে আবার বলছি, এর দ্বারা আমি কিছু জিনকে, ইট ইনভলভস ইউটিলাইজিং জিনস এনকোডিং টক্সিক কম্পাউন্ডস, যে কিনা কোনো টক্সিক কম্পাউন্ড নিজে এনকোড করছে, অথবা প্রোড্রাগস ইউজ করি আমরা। প্রোড্রাগস হচ্ছে এমন কিছু রিএজেন্ট যে নিজের সেন্সিটিভিটি শো করবে টু সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইথ আ ড্রাগ। মানে ধর কোনো ড্রাগ দিয়ে আমি ওই সেলটাকে ট্রিটমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে ওই জিনটা তখন কিন্তু নিজে জিনের যে প্রোডাক্টটা সেটা সেন্সিটিভ হবে এবং সে নিজে মারা যাবে, মানে এফেক্ট করবে আর কি। যাতে কি হয়, টু কিল দ্য ট্রান্সফেক্টেড অর ট্রান্সফর্ম সেলস, যাতে সেলটাকে, যে সেলে ও ট্রান্সফর্ম জিনটাকে ট্রান্সফার করেছি বা ট্রান্সফর্ম করেছি, সেই সেলটা কিলড হয়ে যেতে পারে। ওকে, এখানে কয়েকটা পপুলার মেথড বলছে দেখ ছবিতে টার্গেটেড সেল থেরাপির ক্ষেত্রে। দেখ এই হচ্ছে ডিজিজ সেলস, যেখানে আমি টক্সিন জিনটা আমি ইন্ট্রোডিউস করেছি। তাহলে কি হলো, সুইসাইড জিন বললাম এটাকে। দেখ যেখানে যেখানে এই টক্সিন জিনটা ইনকর্পোরেটেড হলো, সেলস কিলড বাই দ্য এক্সপ্রেসড টক্সিন। তো এই টক্সিন জিনটা সেলের মধ্যে গিয়ে প্রোটিনে ফর্ম হবে, তো আলটিমেটলি ডিজিজ সেলটাকে আমি মেরে ফেললাম। এটা এটা এই এই টেকনিকের দ্বারা আমরা ডিজিজ কজিং সেলকে মেরে ফেলতে পারি, বাইরে থেকে ইচ্ছে করে আমি আরো আরো ডিজিজ করে, আরো টক্সিসিটি শো করে মেরে ফেলতে পারি। অথবা প্রোড্রাগ, কি বলছে, প্রোড্রাগ জিন, অর্থাৎ এই ডিজিজ সেলের মধ্যে প্রথমে প্রোড্রাগ গুলোকে আমি ইন্ট্রোডিউস করলাম, প্রোড্রাগ সেল, তারপরে আমি সেলগুলোকে ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করলাম। যেমনি ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে এই প্রোড্রাগ জিনগুলো সেন্সিটিভ হলো এবং সেলটাকে মেরে ফেললো, সেলস কিলড বাই দ্য ড্রাগ। মানে ড্রাগ দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রোড্রাগ জিনের উপস্থিতিতে সেলগুলো মরে গেল। আচ্ছা, এটা একটা মেথড। আর দরকার নেই, এগুলো কিছু মেথডস রয়েছে, এত মাথা খারাপ করে তোদের লাভ নেই, কারণ যত মাথা খারাপ করবি তত মুশকিল হয়ে যাবে। আমরা ভাইরাল ভেক্টরে চলে আসছি। দেখ জিন থেরাপি অ্যাপ্রোচেস, কত রকমের জিন থেরাপি হয়। একটা ক্লাসিক্যাল জিন থেরাপি, it involves therapeutic gene delivery and their optimum expression once inside the target cell. The foreign gene carry out the following function. কি করে, produce a product that the patient lacks, produces a toxin so that disease cell is killed. এছাড়া আমাদের ইমিউন সিস্টেমের কিছু সেলকে অ্যাক্টিভেট করতে পারে বাইরে থেকে যাওয়া এই জিন, so as to help in killing of diseased cells. এটা হলো ক্লাসিক্যাল জিন থেরাপি। আর নন ক্লাসিক্যাল, যেখানে directly inhibition or expression of the genes associated with the pathogenesis, মানে মানে disease causing জিন গুলোকে, তার এক্সপ্রেশন গুলোকে বন্ধ করে দেওয়া হয়, অথবা to correct the genetic defect and restore the normal gene expression. আচ্ছা, মেথডস অফ জিন থেরাপি, দুটো মেথড হয়। একটা হলো ট্রান্সফার অফ জিনস, ডাইরেক্টলি জিনটাকে বাইরে থেকে পেশেন্ট সেলে পাঠাও বা আউটসাইড, যেটাকে বলি এক্স ভিভো জিন থেরাপি। আর একটা ট্রান্সফার অফ জিনস ডাইরেক্টলি টু দ্য সেলস ইনসাইড দ্য বডি, সেটাকে বলি আমরা ইন ভিভো জিন থেরাপি। তাহলে এক্স ভিভো মানে ডাইরেক্টলি জিনটাকে ক্লোন করে সেটাকে পাঠাচ্ছি, আর ইন ভিভো মানে একদম সেলের মধ্যে, আমি ডাইরেক্টলি সেলের মধ্যে পাঠাচ্ছি আমরা, ঠিক আছে।
আচ্ছা, এক্স ভিভো জিন থেরাপি আর ইন ভিভো জিন থেরাপি তোরা একটু পড়ে রাখিস। আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি, এত লেখা আর পড়ছি না আমি। দেখ, হারভেস্ট দ্য সেলস, আমি হিউম্যানের থেকে যে সেলটাকে আমি ট্রিটমেন্ট করবো সেলটাকে প্রথমে হারভেস্ট করলাম, কন্টেনিং দ্য ডিফেক্টিভ জিন ফ্রম দ্য পেশেন্ট। সেই ডিফেক্টিভ জিনটাকে নিয়ে আমি সেল কালচার করলাম, গ্রো দিস সেলস ইন কালচার। তারপরে ইনফেক্ট দ্য টার্গেট সেল উইথ রেট্রোভাইরাস। ওকে, রিকম্বিনেন্ট আরএনএ অফ নর্মাল জিন, যার মধ্যে আমি আমার ডিজায়ার জিনটা ঢুকিয়ে দিয়েছি কারেকশন করার জন্য। তাহলে ডিফেক্টিভ, এই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডিফেক্টিভ জিন রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে মাল্টি ফাংশনাল ডিফেক্টিভ প্রোটিন তৈরি হবে, আর ওদিকে রিভার্স ট্রান্সক্রিপশন হবে। রিভার্স ট্রান্সক্রিপশন হবে মানে বুঝতে পারছিস, আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, আলটিমেটলি ডিএনএ থেকে এক্সপ্রেশন হয়ে প্রোটিন তৈরি হবে, দিস ইজ দ্য কারেক্টেড প্রোটিন। আলটিমেটলি কারেক্টেড ইন্টিগ্রেশন হওয়ার পর কারেক্টেড জিনটা কারেকশন হয়ে গেল। তাহলে কি হলো, দেখ, ইনফেক্টেড টার্গেট সেল উইথ দ্য রেট্রোভাইরাস, রেট্রোভাইরাস দিয়ে সেলটাকে আমি প্রথমে টার্গেট করলাম, করার পর কি হলো, মাল্টি ফাংশনাল ডিফেক্টিভ প্রোটিন তৈরি হলো, তার রিভার্স ট্রান্সক্রিপশন হলো, ইন্টিগ্রেশন হলো, ট্রান্সলেশন অফ দ্য কারেক্টেড প্রোটিন ইন দ্য সাইটোসল। তারপরে উই গেট দ্য ট্রান্সফেক্টেড সেল, বা সেলকে রিকভার করলাম যার মধ্যে জিনটা অলরেডি কারেক্টেড হয়ে গেছে। তারপর সিলেক্ট করলাম গ্রো অ্যান্ড টেস্ট দ্য ট্রান্সফেক্টেড সেলস, গ্রো সেলস টু 100 মিলিয়ন্স। তারপরে রি ইনফিউশন, আবার ঢুকিয়ে দিলাম ইঞ্জিনিয়ার্ড সেলটাকে পেশেন্টের মধ্যে, পেশেন্ট সেরে গেল বা রিকভার করে গেল। এছাড়া আছে ইন ভিভো জিন থেরাপি। ইন ভিভো জিন থেরাপিতে কি করা হয়, প্রথমে therapeutic genes are inserted into the viral DNA অথবা লাইপোজোম or as plasmid DNA। তারপর কি করা হয়, genetically altered DNA is inserted into the patient's body by direct tissue injection. The inserted DNA is incorporated into the specific cell and produces the needed protein encoded by the inserted gene। দেখতে পাচ্ছি আমরা এখানে তিন ভাবে হতে পারে, একটা ভাইরাল ভেক্টর অথবা লাইপোজোম লিপিড মিডিয়েটেড, একটা প্লাজমিড ডিএনএ, ডাইরেক্টলি আমরা ট্রান্সফার করে দিচ্ছি। ডিফারেন্স রয়েছে এখানে এক্স ভিভো জিন থেরাপি আর ইন ভিভো জিন থেরাপির মধ্যে, একটু পড়ে নিস। আচ্ছা, নেক্সট, টার্গেট সাইটস ফর দ্য জিন থেরাপি। কোন ধরনের টার্গেট লাগবে না খুব একটা, ভেক্টরস আমাদের যেটা পড়ার বিষয়, অ্যাকচুয়াল পড়ার বিষয় হচ্ছে পেজ নাম্বার 11 থেকে, একটা ভাইরাল ভেক্টরস, একটা নন ভাইরাল ভেক্টরস। কি কি ভাইরাল ভেক্টরস আমরা ইউজ করে থাকি, কি কি নন ভাইরাল ভেক্টরস আমরা ইউজ করে থাকি, একটু জেনে রাখিস। ভাইরাল ভেক্টর সেগুলো আমি আর কিছুই পড়াবো না, এখান থেকে তোরা ডিটেলস পড়ে নিবি, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি। ভাইরাল ভেক্টরস এর মধ্যে হ্যাঁ, খালি আমার যেগুলো বলার কথা সেগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস, যেগুলো পড়তে হবে, অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস। সেকেন্ড জেনারেশন যতটা পারবি পড়ে রাখবি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এখন বর্তমানে বেরিয়েছে, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, তারও রেট্রোভাইরাল ভেক্টরস। বিশেষ করে দুটো ভাইরাল ভেক্টরসকে ভালো করে পড়ে রাখবি, একটা হচ্ছে অ্যাডিনো ভাইরাল ভেক্টরস যেটা স্লাইডেও দেখলি, আর একটা হচ্ছে রেট্রোভাইরাল ভেক্টরস, তাকে আমরা জিন থেরাপিতে কি করে কাজে লাগাচ্ছি। আর কোনো ভেক্টরসকে পড়ার দরকার নেই, বাদ বাকি ভেক্টরসের শুধুমাত্র ডেফিনেশন আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়লেই হবে, যেগুলো সিলেবাসে নেই সেগুলো পড়ার দরকার নেই। আদার ভাইরাল ভেক্টরস এর মধ্যে একটু হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা দেখে রাখিস, ছোট আছে, ব্যাকিউলো ভাইরাস আর SV40 ভাইরাস। নন ভাইরাল ভেক্টরস তো সিলেবাসে নেই, তাই তোদের পড়ারও দরকার নেই, আমি লিখেছি যদি 1 থেকে 21, হ্যাঁ দরকার নেই পড়ার। নন ভাইরাল ভেক্টরস ধরার দরকার নেই, খালি লাগবে না, ছেড়ে দে, সিলেবাসে নেই যখন পড়ার দরকার নেই। আসলে ইউনিভার্সিটিকে না বিশ্বাস করতে পারি না, ওই জন্য বলি নন ভাইরাল ভেক্টরস এর মেথড গুলো জেনে রাখলে ভালো। ইলেকট্রোপোরেশন, ওই জন্য লেখা আছে 1 থেকে 21, এই কারণেই দেওয়া ছিল। এগুলো নন ভাইরাল মানে ভেক্টর ছাড়া আমি কি করে ঢোকাবো। এবার লাস্টে ফাইনালি উই হ্যাভ টু গো থ্রু দ্য অ্যাডভান্টেজেস অফ জিন থেরাপি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, জিন থেরাপির অ্যাডভান্টেজ কি, পড়ে এখানে শেষ করবি। এই যে পুরো বলাই আছে, পুরোটা আমি এখানে কেটেই দিয়েছি বোধহয়, এখানে পুরো, হ্যাঁ পুরো আমি কেটে দিতে, মানে পুরো কম্প্যাক্ট নোট এখানে বানানো রয়েছে। ঠিক আছে, বল তোদের কোনো বক্তব্য আছে? আর এইটা ভালো করে পড়, ভালো করে মানে খুব ভালো করে পড় এটা, মানে জিন থেরাপিটা। আর আমি রেপ্লিকেশনের পরীক্ষা কবে নেব বলেছিলাম একটু আমাকে বল, রেপ্লিকেশনের এক্সামটা কবে নেব বলেছি একটু মনে করিয়ে দে। কবে? স্যাটারডে আর সানডে। এই স্যাটারডে সানডে তাই তো, কামিং যেটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সানডেই নি, স্যাটারডে নিচ্ছি না, সানডেই নি তাহলে। একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বল, বল শুনতে পাচ্ছি। স্যার মানে বলছিলাম যে পড়ানো পুরো শেষ হয়নি, যদি একটু এক্সটেন্ড করতেন টাইমটা একটু ভালো হতো। আমি এক্সটেন্ড করতেই পারি, পুরো পরীক্ষা দিতে পারবি তো, তারপর অফলাইন যখন ক্লাস শুরু হবে মানে আর দিন 10 পর না স্যার, থেকে যখন আমরা, নেক্সট উইকে করে দিন তাও হবে, কারণ পুরোটা হ্যাঁ কমপ্লিট না স্যার, হলে হ্যাঁ পরে স্যার। পরীক্ষা দিতে লাভ ঠিক আছে, হচ্ছে না। আমার তোদের সঙ্গে দেখ, তোদের সঙ্গে আমি ফ্যামিলিয়ারই মিশি, আমার তোদের যেটা ভালো হবে আমি সেটাই চাই সবসময়।
তোরা হ্যাঁ পরীক্ষা স্যার। দিবি কিন্তু কিছু লিখতে পারলি না, আমি চাই না সেটা, আমি চাই না হ্যাঁ সেটা। আপনি নেক্সট নেক্সট স্যাটারডে নিন, প্রবলেম হবে না, ঠিক আছে, এখানে তাহলে তার সবাই সঙ্গে, তাহলে তার নিয়ে সঙ্গে নিচ্ছে। এইগুলো পড়ে নে, ভাইরাল ভেক্টরটাও পড়ে নে, তৈরি হয়ে যাবে। এটা ও খুব স্যার কনসেপচুয়াল চ্যাপ্টার। রেপ্লিকেশন শেষ হয়নি স্যার, বিশ্বাস করুন না। আচ্ছা ঠিক আছে, তাই দে, শুধু রেপ্লিকেশনই দে। হ্যাঁ স্যার, ভালো শুধু করে দেবো পাক্কা। ঠিক আছে। আরে শুধু রেপ্লিকেশনটা পড়লেই তো হবে না, আমার কথা হচ্ছে রেপ্লিকেশনের সঙ্গে সঙ্গে বাকি চ্যাপ্টার গুলোও তো কোয়াইট ইম্পর্টেন্ট, তাই না? তবেই তো ভালো নাম্বারটা উঠবে রে বাবা। হ্যাঁ তবে এটা স্যার। সত্যি কথা, আমি আমার কলেজে, তোরা কলেজে গেছিস কিনা আমি জানি না, আমার বেলুড়ের একটা স্টুডেন্ট বলছিল, খুব ভালো একটা কথা বলেছে, স্যার একটা অফলাইন ক্লাস 10টা অনলাইন ক্লাসের সমান। আমি জানি না তোরা মানিস কিনা, মানে ওরা আমার ক্লাস করে এটাই সিরিয়াসলি বলেছে। স্যার, মানে আমরা অফ মানে অনলাইন ক্লাসে না, বিশ্বাস করুন, হ্যাঁ, গ্রাফ পেপার হাতেই নিতাম না। সেটাই। আর কলেজে গিয়ে গ্রাফ সলভ করে যা মজা পাচ্ছি স্যার, মানে বলতে তাহলে পারবো না আপনাকে। ওই জন্য বলছি, আমরাও বললাম তো অফলাইন ক্লাস শুরু করছি একদম ডিসেম্বরের, আমি জানি না কবে পড়ছে, 1 ডিসেম্বর। আমিও অফলাইন ক্লাস নেওয়ার জন্য খুব মুখিয়ে আছি আর কি। ওই জন্য আমি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো বাদ রেখেছি, মানে এগুলো হার্ডলি কদিন লাগবে আর, কিন্তু মুখে বোঝানো গেলে না, সামনে এক্সপ্রেশন দিয়ে বা বোর্ড ওয়ার্ক করে, তাহলে অনেক রিলেভেন্টলি বোঝা যায়। তারপর নোটটা পাঠিয়ে দিলাম, বা বাড়িতে এসে একটা অনলাইনে ভিডিও দেখালাম, তোরা বাড়ি গেলি বা অন্য কোনো দিন, ইট ডাজন্ট ম্যাটার, মানে ইটস কোয়াইট ইন্টারেস্টিং হবে আর কি ব্যাপারটা। তো যাই হোক, কিন্তু আমাদের তো সিলেবাসটা এগিয়ে নিয়ে যেতে হবে না, হয়তো জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির ফার্স্টে কিন্তু পরীক্ষা চলে আসবে, তখন আমার মুশকিল হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল, দাঁড়া বলে দিই। আচ্ছা, এখানে এই নোটটাও দিয়ে রাখছি আমি। এই নোটটা কিছু নেই, বেসিক্যালি কিছু নেই নোটটার মধ্যে। আর ফাজ ডিসপ্লে বলে একটা ব্যাপার ছিল, ফাজ ডিসপ্লে কি কাকে বলে, ফাজ ডিসপ্লে, হ্যাঁ, এটার আজকে আর পড়াতে ভালো লাগছে না, বুঝেছিস? ফার্স্ট ডিসপ্লেটা পরের দিন পড়িয়ে দেবো নাকি? ঠিক আছে, হ্যাঁ স্যার। ফার্স্ট ডিসপ্লেটা পরের দিন পড়িয়ে দেবো, আজকে আর মানে মাথায় ঢুকবে না তোদের আর। যদি এত বড় পড়তে হবে না, লাগবে না, 8টা পেজ দিয়েছি কাকে বলে ফার্স্ট ডিসপ্লে বলে, আর কি করা হয় সেটা অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ডিসপ্লে বললেই হবে। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি নোটটা আমি, তোরা দেখে রাখিস। নেক্সট টুইসডে আমরা আবার ক্লাস করবো বোধহয়, হ্যাঁ নেক্সট টুইসডে। ঠিক আছে, ভালো করে পড়, ভাইরাল ভেক্টরটা বুঝতে পারলে কিন্তু খুব ইন্টারেস্টিং, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ভাইরোলজি কিন্তু প্রায় শেষের দিকে, আর আমাদের খালি একটা ইউনিট বাকি থাকলো, কিন্তু ইউনিট 3, ফার্স্ট ডিসপ্লেটা বাদ দিয়ে দিলে। ফার্স্ট ডিসপ্লে আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারবি পড়ে। ঠিক আছে, রেখে দেবো তাহলে। ওকে, বাই।